নেক্সট 1 থেকে 1.5 ঘন্টার এই ক্লাসটা করলে তুমি ম্যানেজমেন্ট প্রথম পত্রের নিজেই বলতে পারবা যে এখানে আমি তোমাকে প্রথম অংশে সিকিউর সাজেশন প্রোভাইড করব, সিকিউতে কিভাবে ভালো নাম্বার পেতে হয়, টাইম ম্যানেজমেন্ট করা, এই কিন্তু আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। যদিও এটা আমাদের ম্যানেজমেন্ট প্রথম পত্রের একদম ম্যারাথন লাস্ট মিনিট ক্লাস। সো এই ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, অ্যান্ড এই ক্লাসটা করার মাধ্যমেই কিন্তু তোমার প্রিপারেশনটা একদম কম্প্যাক্ট, একদম ফুলফিল হবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সাথে আমি আছি তোমাদের স্নেহা আপু। আজকে আমরা ম্যানেজমেন্টের একদম লাস্ট মিনিট ম্যারাথন এমসিকিউ ক্লাস অ্যান্ড সিকিউ একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন ক্লাস করার জন্য চলে এসেছি। সো দ্রুত দ্রুত শেয়ার করে দিতে হবে এবং আমাকে একটু জানাতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। সো এর মধ্যে আমি একটু শেয়ার করে দিই এবং তোমরা কমেন্ট করে আমাকে একটু জানাতে থাকো। হ্যাঁ, অলরাইট। আমি একটু স্ক্রিনে কমেন্ট দেখতে চাচ্ছিলাম। ইয়েস, একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। ওকে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। কিছু দেখা যায় না তো, কেন কিছু দেখা যাবে না? হুম, একটু দাঁড়াও, একটুখানি আমাদের ইরোরের জন্য খুবই সরি। বেশিক্ষণ লাগবে না আসলে, যেহেতু শোনা যাচ্ছে। এই যে এখন চলে আসছি, রাইট? ইয়েস আপু, সমস্যা হইতেছে, কিছু দেখা যায় না। ওকে, ফয়সালকে ধন্যবাদ এ ব্যাপারে সাহায্য করার জন্য। ঠিক আছে, সো বেসিক্যালি আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে এবং স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটা একটু এনশিওর করো। সো আজকে আমরা একদম লাস্ট মিনিট ম্যারাথন ক্লাস করব এবং জানোই যে আমি আহ, সেইভাবেই তোমাদের জন্য প্রিপেয়ার করি, সব কিছু সেইভাবে তোমাদের জন্য রেডি করি যাতে করে তোমাদের প্রিপারেশন একদম পরিপূর্ণ হয়, একদম 100% প্রিপারেশন নিয়ে তুমি যাইতে পারো। সো প্রথম অংশে, আজকের ক্লাসের একদম প্রথম অংশে থাকবে তোমাদের জন্য একদম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তারপরে আমি তোমাদেরকে সিকিউ সাজেশন প্রোভাইড করব। এরপরে একটা চমক থাকবেই, সবসময় আমার ক্লাসে থাকে, একটা টপ অ্যাটেনশন দিয়ে দিব। ম্যানেজমেন্টেও দিব, মার্কেটিংয়েও দিয়েছি। সো ম্যানেজমেন্টেও তোমাদের জন্য টপ অ্যাটেনশন থাকবে। টপ অ্যাটেনশন কি জানতে হলে তো সাথে থাকতে হবে। এছাড়াও এমসিকিউ টপ 100 এমসিকিউ কিন্তু থাকবে। ওকে, সো একটু ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে। তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করলে কি হবে বলো তো? যদি তোমাদের টাইমলাইনে শেয়ার করো তাহলে তুমি কি হবে, এই যে ক্লাসের আজকে যে আমি লিখবো, যা যা লিখবো, দাগাবো, তারপরে এখানে দেখো স্লাইড আছে 212টার মতো স্লাইড। এই সম্পূর্ণ স্লাইডটা তুমি পেয়ে যাবা তোমার ক্লাসের এই পিডিএফটা পাইতে গেলে। এটা এত বেশি ইম্পর্টেন্ট, কেমনে বোঝাই তোমাকে, যদি আমি তোমাকে একটু দেখাই যে এখানে যে টপ অ্যাটেনশন যা যা আছে, যে টপ অ্যাটেনশনের সব কিছুই আসলে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। টপ অ্যাটেনশন জিনিসটা কি একটু যদি তোমাকে আমি বলি, টপ অ্যাটেনশনটা হচ্ছে আজকের ক্লাস কিন্তু প্রশ্ন ফাঁস হবে, সবাই ভালো করে ক্লাস করো। হতেও পারে, হবে, বাট যদি কেউ মনোযোগ দিয়ে, এই ক্লাসের তো আগে থেকেই সব ফাঁস হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলেই কিন্তু হবে। অ্যান্ড তার আগে একটু বলে দিতে চাই, এই যে প্যানেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ঢাবিয়ান টিচার প্যানেল মিশন এবিএস 2.0। যেই প্যানেলটা তোমাকে তোমার পাবলিকান হওয়ার স্বপ্ন পূরণ করতে একদম বদ্ধপরিকর। সো মিশন এবিএস 2.0 করছে ওয়েলকাম 200, এই কুপন কোডটি ব্যবহার করে মানে একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাইলে এই কোর্সটা দেখতে পারো। এখনো 200 টাকার ডিসকাউন্টে 2600 টাকার কোর্স কিন্তু তুমি 2400 টাকা এনরোল করতে পারছো। সাথে পাচ্ছ 3টা হার্ড কপি ম্যাটেরিয়াল অ্যান্ড এই যে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল অ্যান্ড এভরিথিং, রাইট? সো দেখতে পারো কোর্সটা সম্পর্কে, কারণ তোমাকে পরীক্ষা শেষ করে কোথায় যেতে হবে? অ্যাডমিশনের যুদ্ধে নামতে হবে। অলরাইট,
এছাড়াও তোমার জন্য টপ অ্যাটেনশন প্রোভাইড করেছি আজকে। টপ অ্যাটেনশন বলতে কি বোঝায় সেটা তোমাকে বলবো, যারা মার্কেটিং যাদের নাই তারা তো জানবা না। তো টপ অ্যাটেনশন বলতে এমন কিছু যেটা তোমার কনসেপ্টটাকে একদম পূর্ণাঙ্গ ক্লিয়ার, পানি পানি করে ফেলবে, একদম পানির মতো ক্লিয়ার করে ফেলবে ইনশাল্লাহ। সো এই টপ অ্যাটেনশনগুলো যদি তুমি পড়ে যাও, এটা তোমার এমসিকিউতে অনেক বেশি হেল্প করবে, তোমার জ্ঞানমূলক প্রশ্নতে অনেক বেশি হেল্প করবে, তোমার কনসেপ্ট ক্লিয়ারে অনেক বেশি হেল্প করবে। অলরাইট, তো চলো আমরা শুরু করি আমার এই বিষয় নিয়ে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, হ্যালো এভরিওয়ান। ওকে, সো চলো আমরা শুরু করি। শুরুতে আজকে আমরা যেহেতু ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের একদম এখানে যেটা লেখা থাকে এটা 100% কমনই হয়ে থাকে, ঠিক আছে? সো মানে তোমাদের ম্যানেজমেন্টেও ইনশাল্লাহ কমন থাকবে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো। বেশি লেন্দি হবে না, হাইস্ট 1.5 ঘন্টা, এর বেশি যাবেই না ক্লাসটা। হ্যাঁ, তো তোমাদের সাথে একটু পরিচয় করে দিই, আমাদের ম্যানেজমেন্টের চ্যাপ্টার কয়টা? 12টা। সো আপু কি কি পড়বো, কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সব কিছু বলে দিচ্ছি। অলরাইট, কোনো চিন্তার কারণ নাই। দেখো, যদি 2015 থেকে 2025 পর্যন্ত 10 বছরের বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করা হয়, তাহলে আমরা একটা রেশিও পাই। সেই রেশিওর অনুপাতে আমি তোমাদেরকে একদম অনেক বেশি চিন্তা ভাবনা করে চ্যাপ্টারগুলো তোমাদেরকে দিব যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এইখান থেকে পড়লে এইখান থেকেই শতভাগ প্রশ্নগুলো হবে। তো সবার আগে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তো তোমরা জানোই যে 7টা, টোটাল হচ্ছে 12টা চ্যাপ্টার। সবার আগে 1 নম্বর ইম্পর্টেন্ট দেখতেছো আমি কতগুলো স্টার দিয়ে রাখছি। ইয়াস, যৌথ মূলধনী ব্যবসায়। এটা অনেকে স্কিপ করতে চাবা, কিন্তু স্কিপ করবা না। এখান থেকে বিগত বছরগুলোতে অনেক বেশি সিকিউ এবং অনেক বেশি এমসিকিউ আসছে, এবছর আসবে। এই চ্যাপ্টার 1 নম্বর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অলরাইট, 2 নম্বর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে আমি রাখবো ব্যবসায়ের মৌলিক ধারণা। তোমরা যারা মানে প্রায়োরিটি বেসিস করে দিতে চাও, আমি এই জন্য সিরিয়াল করে দিচ্ছি যে কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। সো প্রথম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। আচ্ছা বলো তো কয়টা চ্যাপ্টার দিলে তোমাদের জন্য সুবিধা হয়? 12টা চ্যাপ্টারের মধ্যে 12টার মধ্যে আমি তোমাকে 7টা চ্যাপ্টার দিব, এবং এই 7টা চ্যাপ্টার যদি তুমি একদম খুব সুন্দর করে পড়ে যাও, একদম আমি হাফ চ্যাপ্টার দিচ্ছি তাই না, যদি এই 7টা চ্যাপ্টার তুমি যদি খুব ভালো করে পড়ে যাও, তাহলে তোমার মানে এমসিকিউ তো আমার সবগুলোই পড়তে হবে, এমসিকিউর জন্য তো আমি আছি। এমসিকিউর কথা কিন্তু আমি এখন বলবো না, এখন আমি সিকিউর কথা বলতেছি। ঘুলাবা না, খুব সুন্দর করে দেখো। বাট ক্লাসের মানুষজন নাই, এটা একটা ম্যানেজমেন্ট ক্লাস, এটা মনে হচ্ছে না যে দিস ইজ দ্য ম্যানেজমেন্ট ক্লাস। অডিয়েন্স তো অনেক বেশি হওয়ার কথা, সরি আমি তো অনেক জিনিসপত্র দিব না। কেন দিব না? কারণ হচ্ছে আমি এখানে খুবই ইফেক্টিভ কথা বলতেছি। আমি না আজকে দেখলাম যে সাজেশন সেল করতেছে, সো এখানে আমি 212টা স্লাইড রেডি করছি তোমাদের জন্য এত কষ্ট করে, আর তোমরা তোমাদের টাইমলাইনে কষ্ট করে শেয়ার করতে পারবা না। সো আমি আসলে কনফিউজ যে তোমরা আসলেই এই ক্লাসগুলো ফ্রিতে তোমরা পাওয়ার যোগ্য কিনা। আমি তো কোশ্চেন করবো তোমাদেরকে, আই ডোন্ট নো, বুঝতেছি না। সো এই যে যে জিনিসগুলো তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করতেছে, এগুলো দেখে মানুষ সেল করতেছে। সো এগুলো পাইতে গেলে মানুষকে আবার হচ্ছে টাকা পয়সা দিতে হচ্ছে। তোমাদের টাকা পয়সা লাগবে না, তোমাদের জন্য ফ্রিতে আমি ট্রাই করতেছি যেন সবার কাছে পৌঁছাক। সবাই একটু মানে এবার তো ফুল সিলেবাস, সবার প্রিপারেশন একটু নড়বড়ে নড়বড়ে। সো চাচ্ছি যেন সবার প্রিপারেশন একটু কনফিডেন্ট পাক। সো বাট তোমাদের মধ্যে কোনো কোনো রেসপন্স নাই কেন? ওয়াই? ইউ হ্যাভ টু বি ভেরি রেসপন্সিভ, রাইট? ওকে, সো এই চ্যাপ্টারটাকে আমি সবার আগে ইম্পর্টেন্সে রাখতেছি। যৌথ মূলধনী ব্যবসায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। ওকে, 3 নম্বর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে অংশীদারি ব্যবসায়। 4 নম্বর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ব্যবসায় পরিবেশ। 5 নম্বর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এক মালিকানা ব্যবসায়। ওকে, এবার আমি যাব 6 নম্বর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। চ্যাপ্টারটা অনেক সহজ, বাট এখান থেকে অনেক বেশি সিকিউ চলে আসে। সো এটা মাস্ট বি এখান থেকেও থাকবে, এটাই স্বাভাবিক।
আচ্ছা, আমি বলেছি কয়টা চ্যাপ্টার দিব সিকিউর জন্য? 7টা চ্যাপ্টার দিব। আর একটা কোনটা বলো তো? ইয়েস, দ্য সমবায় সমিতি। এটা হচ্ছে 7 নম্বর ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য। তো এইচএসসি 26 ব্যাচের জন্য যদি কেউ চ্যাপ্টার 1 থেকে 6 এবং 12 নম্বর চ্যাপ্টারটা সিকিউর জন্য আমি যা যা একটু পরে যে টপিকগুলো বলবো সেইগুলো যদি খুব ভালো করে পড়ে যাও তোমরা, তাহলে সিকিউ নিয়ে চিন্তা করতে হবে না। আর এমসিকিউর জন্য একটু পরে তো আসতেছে এমসিকিউ সাজেশন, রাইট? ওকে, তাহলে আমি কিন্তু গ্লিমসে বলে দিলাম যে কোন 7টা চ্যাপ্টার তুমি পড়বা। এরপরে এই চ্যাপ্টারগুলো আপু যদি পড়তে চাই তাহলে এগুলোর ইম্পর্টেন্স কেমন সেগুলো দেখো স্টার দেওয়া আছে। তো রাষ্ট্রীয় ব্যবসায় এবং এখানে 3টা স্টার দেওয়া আছে, তার মানে 8ম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই 2টা। 9ম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক এবং ব্যবসায় উদ্যোগ। সো তোমাদের যেন কোনো ডিলেমাতে না পড়তে হয় এই জন্য কিন্তু স্টার্ট দিয়ে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সো তোমাদের মতো পড়তে পারো। বাট আমি তোমাকে 7টা চ্যাপ্টার বলে দিলাম, এটা কোনোভাবেই এমসিকিউ সিকিউ কোনো কিছুর জন্য স্কিপ করা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। আমাকে না দেখে তুমি ড্রেস দেখো, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, ড্রেসটার নাম জিজ্ঞেস করতেছ? তুমি একটা মেয়ে, যদি ছেলে হইতা তাহলে অন্য কিছু বলা যাইতো। অলরাইট, থ্যাংক ইউ। সো বুঝতে পারছো যে কোন কোন চ্যাপ্টারগুলো। এবার আসো যে আমি একদম টপিকগুলো তোমাকে বলে দিব। তার আগে অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু একটু বলেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে, একটু বলেন সিকিউ সম্পর্কে, সিকিউ ট্রিক্স সম্পর্কে। সো এটা জাস্ট 1 মিনিটে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবা। বাট অডিয়েন্স বেশি, অনেকেই জানি যে 7টা 15তে ক্লাস, বাট না, আমাদের ক্লাসটা আজকে 5টায় হচ্ছে কারণ আজ 7টা 15তে তোমার ফারি আপুর ক্লাস আছে আর স্যার। অলরাইট, সো এই জন্য তোমাদের টাইম লাইনে ধুমসে শেয়ার করতে হবে, আদারওয়াইজ 212টা পেজের স্লাইড। ইফ ইউ ওয়ানা হ্যাভ দিস দেন তোমাকে শেয়ার করতেই হবে। হ্যাঁ, শেয়ার করলে কিছুই না, আমার কোনো লাভ হবে না, তোমারও কোনো লাভ হবে না, বাট তোমার একটা লাভ হবে যে তুমি শেয়ার করতেছো, তোমার যে ফ্রেন্ডটা দরকার সে কিন্তু ক্লাসে এঙ্গেজড হচ্ছে এবং এই পিডিএফটা পাইলে সে কি হবে, সে পড়তে পারবে, পড়ে কিন্তু সে 27 তারিখে যে পরীক্ষা আছে তার, হ্যাঁ, সে খুব খুব ভালো পরীক্ষা দিতে পারবে। নো ডাউট যে এই ক্লাসটা করার পরে সে খুব ভালো পরীক্ষা দিতে পারবে। অলরাইট, সো একটু যদি বলি তোমাকে যে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে, দেখো টাইম ম্যানেজমেন্ট এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। খুবই শর্ট করে বলবো, বেশি কথা বললে আবার তোমরা বলো যে আপু বেশি কথা বলেন কেন। হ্যাঁ, কয়েকজন দেখলাম ইউটিউবে কমেন্ট করো তোমরা যে আপু একটু বেশি কথা বলে। এখন তোমরা এত কিছু যে জানতে চাও, তোমাদের যদি আমাকে জানাইতে হয়, সো আই হ্যাভ টু টক আ লট, সো আমাকে একটু বেশি কথা বলতে হয়। আমার কিছু করার নাই। ওকে, সো টাইম ম্যানেজমেন্ট তুমি কি করে করবা? দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে এমসিকিউর জন্য তো 30 মিনিটে 30টা দিতে হয়, তো এটা নিয়ে তো কোনো সমস্যা না। হ্যাঁ, 30টা এমসিকিউ এটা তো হেসে খেলেই দিতে পারবা ম্যানেজমেন্টের মতো সাবজেক্টে। আর 2 নম্বর যে সেগমেন্ট সেটা হচ্ছে মানে বা এটা হচ্ছে তোমার 150 মিনিট। তো 150 মিনিটে তোমার 7টা সিকিউ লিখতে হবে। তো 7টা সিকিউ লিখতে হবে যখন, তো 7টা সিকিউ লিখতে হবে। তো 7টা সিকিউ লিখতে হবে। আমি প্রত্যেকটার জন্য 21 পয়েন্ট সামথিং টাইম পাবো। সো আমি প্রত্যেকটার জন্য এভারেজে ধরলাম 20 মিনিট করে সময় পাবো। সো এখন আপু এটা কিভাবে করব? এই যে প্রত্যেকটা তুমি প্র্যাকটিস করতে হবে। 20 মিনিট শেষ, আমি আর ওটা লিখবই না, যতই লিখতে মন চাক। দেখো আমাদের এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে আমাদের প্রথমটা মনের মাধুরী মিশায়া আমরা এটা 40 মিনিট 45 মিনিট ধরে লিখি, পড়ে যে এটা, বাট ব্যাপারটা হচ্ছে এটা করে কোনো লাভ নাই। তুমি যদি একদমই না লিখো, তোমার এক্সামিনার ধরো প্রথমটা খুব ভালো হয়েছে, সো প্রথমটাতে তোমাকে 10-এর মধ্যে 10 দিল, কিন্তু তুমি যদি শেষের একটা সৃজনশীল নাই লিখো, সো ওইখানে তো তুমি অ্যাটলিস্ট কিছু না পাইলেও তো 7, 5, 6, 7 কিছু পাইতা। তো সেইটা তো পাওয়ার কোনো প্রবাবিলিটিই নাই। সো এই জন্যই প্রত্যেকটা তুমি কম করে লিখো। বাট আবার অনেকে জিজ্ঞেস করে আপু কয় পেজ লিখবো, কয় পেজ লিখবো, তাদের জন্যও বলে দিছি যে
গড় জন্য 1.5 পেজ এবং ঘর জন্য 2 পেজ লেখো এবং তাড়াতাড়ি লেখা ফাস্ট করার চেষ্টা করো। আর এত বেশি কিছু লেখা এত সুন্দর হওয়ার দরকার নেই, লেখা বেসিক্যালি দরকার যে টিচার পড়তে পারতেছে কিনা, খাতা অনেক সুন্দর প্রেজেন্টেশন আছে কিনা, এটাই। সো 20 মিনিট করে একটা একটা সৃজনশীল লিখবা। সো দ্যাটস অ্যাবাউট দ্য টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউ হ্যাক্স। সিকিউ হ্যাক্স সম্পর্কে যারা জানতে চাও, তো সিকিউ হ্যাক্স নিয়ে কথা কোথায় বলবো, আচ্ছা এখানে বলি। সিকিউ হ্যাক্স নিয়ে যদি, সিকিউ হ্যাক্সের আমার একটা ভিডিও আছে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা, ওই ভিডিওটা ইজ আ পার্মানেন্ট সলিউশন ফর ইউ। তারপরেও যদি বলি যে সিকিউ হ্যাক্সে যেটার গেম চেঞ্জার সেটা হচ্ছে খ নম্বর বা 2 নম্বর পয়েন্টে সবসময় উদাহরণ দিয়ে লিখবা। ছোট্ট করে বলে দিচ্ছি, বেশি বলবো না। সো 2 নম্বর পয়েন্টে সবসময় কি করবা, মানবিক হওয়ার পরে আপনার ক্লাস দেখতেছি। ওকে ওকে, সো 2 নম্বর পয়েন্টে সবসময় উদাহরণ দিয়ে লিখবা এবং টিচারকে কষ্ট কম করাবা। সবসময় এরকম ভাবে লিখবা, 1-এর ক, হ্যাঁ এই যে 1-এর ক, তারপরে এটা মিডলে লিখবা যেন টিচারকে খুঁজতে না হয়। 2-এর খ, হ্যাঁ টিচারকে, তারপরে 1-এর গ যখন শুরু করবা আবার 1-এর গ লিখে শুরু করবা। সো আবার 1-এর ঘ যখন লিখবে 1-এর ঘ লিখে শুরু করবা মিডলে। সো এইভাবে করলে হয় কি, ধরো টিচার একটু ব্রেক নিচ্ছে বা টিচারের কোনো ফোন আসছে, ক খ দেখে সে আমরা শুরুতে কি করি, 1 নম্বর প্রশ্নের উত্তর ক খ, মানে মার্জিনের এই পাশে ক খ গ এভাবে লিখি। বাট এভাবে হয় কি, আমরা যদি হঠাৎ করে ডিটাচ হয়ে যায় বা টিচার একটা ফোন কল অ্যাটেন্ড করলো, তখন কি আবার তাকে শুরুর পেজটা উল্টা দেখে আসতে হয় যে না ইয়াস এত নম্বর প্রশ্নের উত্তর সে করতেছে। কিন্তু না, তুমি যদি এইভাবে ইজি করে দাও টিচারের জন্য, তুমি বেটার মার্ক পাবা। গেল সিকিউ হ্যাক্স, টাইম ম্যানেজমেন্ট, সব হ্যাক্স গেল। আর কি লাগবে একটা ম্যানেজমেন্ট ক্লাস করার জন্য, আর কি লাগে দেখো। অলরাইট, এবার তোমাকে আমি বলেই দিলাম যে সাজেশন হিসেবে চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টারগুলো সেটা আমি তোমাকে বলে দিছি। এবার আসো একদম ডিটেলসে কথা বলি, আসো। সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে সিকিউর জন্য আমি কি কি পড়বো আপু। ইয়াস, যেহেতু আমি তোমাকে বলেছি যে সিকিউর জন্য প্রথম 6টা অধ্যায় এবং 12 অধ্যায় এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। আরো বেশি পড়তে চাইলে তুমি অনেক লক্ষ্মী বাচ্চা, পড়তে পারো। মানে আমাদের তো এমসিকিউর জন্য পড়তেই হবে। হ্যাঁ, তো দেখো এখান থেকে আমি প্রথম অধ্যায় থেকে সিকিউর জন্য কি কি পড়বা সেটা বলতেছি, শুধু নোট করো। আর অডিয়েন্স কম থাকলে আমি কিন্তু বকা দিব অনেক, যদি শেয়ার না করো তো অনেক বকা খাবা। আপু আপনার কথা মতো ব্লু পেন আর সেই স্ট্র্যাটেজি মতো লিখি, ভেরি গুড। ওকে, সো দেখো এই প্রথম অধ্যায় থেকে আমি কি পড়বো। প্রথম অধ্যায় থেকে আমাকে অবভিয়াসলি আমি যেগুলো বলে দিব, যেগুলো আমার স্লাইডে আছে এগুলো পড়তে হবে। এর মধ্যে থেকে আমি আরো বলে দিচ্ছি যে সিকিউর জন্য আর কি কি পড়বা। সো শিল্পের যে প্রকারভেদ, এইটা থেকে প্রশ্ন হয়ে বসে আছে। বাণিজ্যের প্রকারভেদ, এইখান থেকেও প্রশ্ন আসার পসিবিলিটি। হ্যাঁ, প্রত্যক্ষ সেবার এখান থেকে এত বেশি প্রশ্ন আসে না। সামাজিক ব্যবসায় কাকে বলে, এটা কর জন্য ইম্পর্টেন্ট, এটা গড় জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সামাজিক ব্যবসায় সম্পর্কে প্রশ্ন আসবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাঁ বুঝছো তো। ব্যবসায়ের কার্যাবলী ইম্পর্টেন্ট, ব্যবসার গুরুত্ব গতে বা ঘতে এসে বসে আছে। আরো যদি চাও যে আপু আরো ডিটেলস দেন ক এবং খর জ্ঞানমূলক প্রশ্নগুলার, মানে পুরো ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের একদম জ্ঞানমূলক প্রশ্ন উইথ দ্য অ্যান্সার, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালায় যাও, বলো যে স্নেহা আপুর ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দিতে, তোমাকে মডারেটর দিয়ে দিবে। তবে তোমাকে সুন্দর করে বলতে হবে যে স্নেহা আপুর ওই পিডিএফটা চাচ্ছি, একদম জ্ঞানমূলক প্রশ্ন, সবগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। ওকে, সবগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, সাথে অ্যান্সার দেওয়া আছে, আর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, এটার অ্যান্সার দেওয়া নেই, বাট জ্ঞানমূলক প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া আছে। অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার একটু বড় হয়, এ কারণে অ্যান্সারটা দেওয়া নাই, বাট তোমাকে ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। সো এইটা জাস্ট আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার ফেসবুক পেজে যে বললেই হবে যে স্নেহাপুর এই পিডিএফটা চাচ্ছি। অ্যান্ড আজকের ক্লাসের পিডিএফটা তো পাবাই, মানে পেজে বললে সুন্দরভাবে বলতে হবে যে ম্যারাথন ক্লাসের পিডিএফ যাচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার। ওকে, আচ্ছা দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি কোনটা কোনটা রাখতেছি দেখো, আমি যেগুলো রাখছি এগুলো ইম্পর্টেন্ট, বাট
আরো আরো আমি সুন্দরভাবে বলে দিচ্ছি, ব্যবসায় পরিবেশের যে বিভিন্ন ধরনের উপাদান, আমি আমার সাজেশন ওয়াইজ 2 নম্বর চ্যাপ্টারটা কিন্তু তৃতীয় গুরুত্বপূর্ণ তালিকায় রেখেছিলাম। তো ব্যবসায় পরিবেশের যে উপাদানগুলো আছে, প্রশ্ন হয়ে বসে আছে, ব্যবসার উপর পরিবেশের এই যে কি কি উপাদানগুলোর কি কি প্রভাব ফেলে সেগুলো জানতে হবে, কিভাবে প্রভাব ফেলে। আর এই যে সমস্যা সমাধানের উপায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ব্যবসায় পরিবেশ উন্নয়ন করার জন্য সমস্যা সমাধানের কি কি উপাদান, মানে উপায় কি কি। আপু হ্যাকার, সরি আমি হ্যাকার, কিসের হ্যাকার আবু? ওকে, ক্লাস চলাকালীন অনেক মেসেজ রিকোয়েস্ট আসে, বাট সরি টু সে তোমাদের মেসেজ আমি পরে দেখবো। মেসেজ যার যে যত দিতে মন চায় দাও, আমি দেখবো সময় করে। আচ্ছা, তৃতীয় চ্যাপ্টার থেকে যদি বলতে হয়, এক মালিকানা ব্যবসায়, একটা ছোট চ্যাপ্টার, বাট এখান থেকে প্রশ্ন হয়, প্রত্যেক বছর হয়, এবারও হবে। এমসিকিউ সিকিউতে অনেক প্রশ্ন আসে, মিলিয়ে নিও। তো এখান থেকে বেসিক্যালি যেটা হয় যে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য কি কি, সবচেয়ে বড় প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় কি একক মালিকানায় গঠিত ও নিয়ন্ত্রিত হয়, আর একটা হচ্ছে এদের দায়, দায়টা কেমন, দায়টা হচ্ছে অসীম। হ্যাঁ, সো এটাই হচ্ছে মালিক একাই দায় বহন করে। সো তারপরে হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব, হ্যাঁ, দেন হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সংজ্ঞা। হ্যাঁ, বুঝছো, এটা এটা একদম ছোটখাটো প্রশ্ন, তো সংজ্ঞাটাও পড়তে হবে। আর বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে আছে কেন, দেখো সব থেকে বেশি প্রাচীন ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসায়, হ্যাঁ, একদম সেই প্রাচীন যুগ থেকে। হ্যাঁ, কিন্তু এই এক মালিকানা ব্যবসার সংখ্যাও কিন্তু অনেক বেশি। সো এই জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আসবে। ওয়ালাইকুম আসসালাম, ইউ আর লেট। আচ্ছা, চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায়, যেটা আমি দ্বিতীয় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে রেখেছি, মাস্ট বি পড়ে যেতে হবে, মাস্ট বি। অংশীদারি ব্যবসায়, হ্যাঁ, প্রকারভেদ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর গ, ফর খ, হ্যাঁ। দেন হচ্ছে ব্যবসায় বিলোপ সাধনের যে প্রক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অংশীদারদের ধরন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর গ, খ, হ্যাঁ। অংশীদারদের ধরন, এই চ্যাপ্টার থেকে আসলে চাইলেই 2টা প্রশ্ন করা যায়, দিতেই পারে এক্সামিনার, হ্যাঁ। তারপরে হচ্ছে চুক্তিপত্রের নমুনা বিষয়বস্তু, চুক্তিপত্রের বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে যাবা, এত বেশি জানার দরকার নেই। অংশীদারি ব্যবসার কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে, সীমাবদ্ধতা মানে অসুবিধা, দেন অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য এবং অংশীদারি ব্যবসায় কাকে বলে, as simple as it is, okay আপু? ইয়াস। আচ্ছা, খুব সুন্দর করে আমি, মানে খুবই কম টপিক রাখছি, তার উপরে আবার সাজেশন দিচ্ছি, সো আর কি চাও। এরপরে যৌথ মূলধনী ব্যবসায় আমাদের 1 নম্বর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যানেজমেন্টের। সো প্রথমে তুমি জানবা যে কোম্পানি সংগঠন কাকে বলে, কোম্পানি সংগঠন কয় প্রকার, কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য, তারপরে জানবো যে এটা চিরন্তন অস্তিত্ব কেন, তারপরে হচ্ছে কোম্পানি সংগঠনের মানে কি জানি কখনো কেন বিলোপ সাধন হয় না, মানে চিরন্তন অস্তিত্ব কি কারণে, কেন টিকে থাকে। হ্যাঁ, কারণ এটা তো কোনো ব্যক্তি বা কোনো মানুষ পরিচালনা করে না, এটা তো সে একা একাই পরিচালনা হয়, তাই না। কৃত্রিম ব্যক্তি সত্তা কেন বলা হয়, খ নম্বরে আসার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে। দেন গুরুত্ব, তারপরে প্রকারভেদ সম্পর্কে জেনে যাবা, হ্যাঁ, যে প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে জানবা, এছাড়াও জানবা কি স্মারকলিপি, পরিমেল বন্ধ, এগুলো সম্পর্কে জেনে যাবা। এই যে এর বিষয়বস্তু, তারপর একটা কোম্পানি সংগঠন গঠন করার প্রক্রিয়া, প্রক্রিয়ার ধাপগুলো আসবে না, কিন্তু প্রক্রিয়া কয়টি এইগুলো আসতে পারে, হ্যাঁ, প্রক্রিয়া কি কি, কোনটার পরে কোনটা একটু জেনে যাবা, এত বেশি দরকার নেই। তারপরে শেয়ারের প্রকারভেদ, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। ঋণপত্রের প্রকারভেদ আর ঋণপত্রের ধারণা সেম, 2টা, এটা কেটে দিতে পারো, ঠিক আছে। আরো আছে এই যে কোম্পানি সংগঠনের বিলোপ সাধন করার পদ্ধতি, একটা কোম্পানি সংগঠন কিভাবে বিলোপ সাধন হয়, সেগুলো পড়ে গেলেই হবে। প্রতিটা ক্লাসে কি একটা কমেন্ট থাকতেই হবে আপু, আপনাকে দেখবো নাকি ক্লাস করব বুঝতেছি না, আমি তো ক্লাস করাচ্ছি, সো ক্লাস করাটাও দেখো, আমাকেও দেখো, সো আমাকে দেখাটাও হলো, ক্লাসটাও করাও হলো, সো যার যেমন লজিক, আই ডোন্ট নো। সো এরপরে আরেকটু বলে দিতে চাই যে আমাদের মিশন এফবিএস 2.0 কিন্তু লঞ্চ হয়ে গেছে। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের উদ্যোগ
শুরু হবে। সো এখানে আমিও থাকবো ম্যানেজমেন্ট সাবজেক্টে নিয়ে। সো আমাদের এখানে যারা আছে সবাই অনেক বেশি এক্সপিরিয়েন্সড আর প্রত্যেকেই ঢাবিয়ান। সো এখন তোমাদের জন্য একটা কুপন আছে, এখন যদি তোমরা এনরোল করো সেটা হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম 200 এই কুপন কোডটা ব্যবহার করলে, এটা তুমি হচ্ছে আমাদের মিশন এফবিএস 2.0 এটা লিখে গুগলেও সার্চ করতে পারো, অথবা তুমি হচ্ছে এখানে দেওয়া থাকবে, এখান থেকেও দেখতে পারো। হ্যাঁ, সো সো ওয়েলকাম 200 এটা ইউজ করলে 2600 টাকার কোর্স তুমি 2400 টাকায় বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই তোমার 5টা 6টা সাবজেক্ট বেসিক্যালি, বাট তোমার তো মানে ফাইন্যান্স এবং মার্কেটিং একসাথে থাকবে না, রাইট? সো এই যে 5টা সাবজেক্টের একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন উইথ দ্য হার্ড কপি ম্যাটেরিয়াল, তোমাকে 3টা হার্ড কপি দেওয়া হবে। তো সব কিছুর এই কোর্সটা একটু দেখতে পারো, তোমার জন্য একদম লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে ইনশাল্লাহ। বেসিক্যালি কি আমরা একটু নতুন, আমরা প্রিভিয়াস একটা ব্যাচ হ্যান্ডেল করছি, বাট মার্কেটে এইভাবে আলোচিত না হইলেও আমাদের কিন্তু চান্স পাওয়ার শিক্ষার্থীদের শতাংশ অনেক বেশি। হ্যাঁ, সো এই জন্যই আসলে তোমাদের মোদের বিদ্যালয়, তারপর অন্যান্য অনেকগুলো বিজনেস কার্ড, হ্যাঁ এগুলোর একটু ওরা আলোচিত, কোয়ালিটির দিক থেকে কেমন সেটা তোমরা জানবা, বাট আলোচিত, হ্যাঁ সমালোচিত আলোচিত, বাট আমরা সমালোচিত না আলোচিত না, তবে হচ্ছি, গ্রোয়িং, উই আর গ্রোয়িং, ওকে। আচ্ছা, তো তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে সমবায় সমিতি, সমবায় সমিতি থেকে এখানে আমি কিছু টপিক দিয়েছি, সমবায় সমিতির বৈশিষ্ট্য এবং সমবায় সমিতি কাকে বলে, সমবায় সমিতির প্রকারভেদগুলো জানবা। হ্যাঁ, তারপরে হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান। আচ্ছা, এরপরে কেউ যদি পড়তে চায় এক্সট্রা রাষ্ট্রীয় ব্যবসায়, সে পড়তে পারে। রাষ্ট্রীয় ব্যবসায় থেকে মাত্র 4টা টপিক রাখছি, যে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি কি, বৈশিষ্ট্য কি কি, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার মানে এখনকার পরিস্থিতি কেমন, সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসার পরিচালনা ধারণা, জাস্ট একটু জেনে যাবা। দেন হচ্ছে ব্যবসার আইনগত দিক, এখান থেকে বেসিক্যালি এই চ্যাপ্টারের ওপরে আমার একটা ফ্রি ক্লাস দেওয়া আছে তোমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ফেসবুক পেজে। যদি কেউ এই চ্যাপ্টার নিয়ে এখনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ক্লাসটা করে আসলে তার আর কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ। সো এখান থেকে অনেক বেশি হিউজ পরিমাণে এমসিকিউ আসে। সিকিউর জন্য জাস্ট হচ্ছে মানে সব জেনে যেতে হবে, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, আইএসও, বিএসটি এগুলো সম্পর্কে জেনে যেতে হবে। হ্যাঁ, যে কোনটা কাকে বলে এবং কোনটার কাজ কি এবং পরিবেশ দূষণে কি কি মানে প্রভাব ফেলে, এগুলো জাস্ট জেনে যাইতে হবে। আপনার মতো টিচার থাকলে চান্স তো হবেই ইনশাল্লাহ, সবাই আমার মতো টিচার। ক্লাস কত সময় হবে আপু? এই তো খুব সুন শেষ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে নবম অধ্যায় ব্যবসায় সহায়ক সেবা, এখান থেকে এমসিকিউ আসে, বাট আগের চ্যাপ্টারের মতো এত বেশি না, বাট এবার আসবে তোমাদের। কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য না, ফর এমসিকিউ। সিকিউ আসলে এই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য একটু হার্ড হবে, এই জন্য আমি রাখি নাই। সো এই যে যে টপিকগুলো দিয়ে রাখছি, চাইলে যারা সিকিউ এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাও তাহলে তারা এটা দেখে যাবা। আচ্ছা, দেন হচ্ছে দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ, এখানেও আমি জাস্ট 3টা টপিক দিয়ে দিছি, যে সফল উদ্যোক্তাদের কি কি গুণাবলী, এখান থেকে এমসিকিউ আসবে, আর ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। আচ্ছা, দেন একাদশ অধ্যায় ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, হিউজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ নট ফর সিকিউ। সো এখান থেকে সিকিউর জন্য ইম্পর্টেন্ট না কেন বলতেছি, কারণ অলরেডি আমি 7টা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি। সো এখান থেকেও সিকিউ আসবে, যদি কেউ অ্যান্সার করতে চাও যে টপিক দিছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাল্লাহ। যে ক্রেডিট কার্ড সবার আগে এটা দিকে আমার চোখ গেছে, যে ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা গ নম্বরে আসার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রশ্ন। দেন হচ্ছে মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব, হ্যাঁ এটাও হচ্ছে গ নম্বরে আসার জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর প্রয়োজনীয়তা গ নম্বরে আসার জন্য। ই ব্যাংকিং এর গুরুত্ব, অনলাইন ব্যবসার গুরুত্ব তোমরা এখন বুঝতে পারো হাড়ে হাড়ে, জাস্ট একটা ক্লিক করতেছো, হ্যালো ডেলিভারি ম্যান চলে আসতেছে, সিম্পল। দেন হচ্ছে ব্যবসায় আইসিটির গুরুত্ব, ব্যবসায় আমার আইসিটির কি কি গুরুত্ব আছে। হ্যাঁ, এবার আমাদের অন্যতম, আমি মিশন এফবিএস কোর্সে আসি, কি জানি ইফরাস, আমি হচ্ছে মিশন এফবিএস ম্যানেজমেন্ট একদম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে দ্বাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা। হ্যাঁ আম্মু, আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে।
ওকে, এ তো ফোন দিচ্ছে। আপু আপনি কি এমসিকিউর জন্য টপ 200-300 এমসিকিউর জন্য 100 পিডিএফ বেজ পেয়ে যাবো? তো আপু পিডিএফ পাইতে গেলে যেটা করতে হবে সেটা কি তুমি করতেছো? পিডিএফ পাইতে গেলে তুমি যে পিডিএফটা পাওয়ার জন্য ইন্টারেস্টেড, তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে, তোমার আইডিতে শেয়ার করতে হবে, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। কারণ এই যে আমি একটু আগে দেখে আসলাম যে আমার কিছু জুনিয়ররা আছে, তারা হচ্ছে এই সাজেশন পিডিএফ সেল করতেছে। তো তোমরা তো এগুলো ফ্রিতে পাচ্ছ। 212টা পেজের 212টা পেজের এই পূর্ণাঙ্গ সাজেশন। জানোই তোমরা যে আমি কিভাবে সাজেশনটা রেডি করি, হ্যাঁ। সো এটা শুধু মুখের কথা না। সো এটা একদম ফ্রিতে দিব তোমাদেরকে, জাস্ট তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে অ্যান্ড পেজে মেসেজ দিতে হবে যে আমি স্নেহাপুর পিডিএফটা চাচ্ছি। সিম্পল। আজকে অডিয়েন্স একটু কম, কারণ তোমরা মেবি টাইমটা সম্পর্কে জানতা না, রাইট? আমি তো তোমাদেরকে অনেকবার রিমাইন্ডার করেছি। ওকে, সো 12 নম্বর চ্যাপ্টারে, এই চ্যাপ্টারটা আমরা একদমই স্কিপ করব না। এখান থেকে আমি টপিক দিয়েছি, দেখো অনেক টপিক। তো তুমি জেনে যাবো যে মূল্যবোধ কাকে বলে, নৈতিকতা কাকে বলে। মূল্যবোধ কাকে বলে এবং নৈতিকতা কাকে বলে, দুইটার সম্পর্কে পার্থক্যটা জেনে যাবা। লাইক হচ্ছে মূল্যবোধটা কি? মূল্যবোধ হচ্ছে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা যে ধারণা। আমরা জানি যে এই কাজটা খারাপ, এটা এটা খারাপ, এটা ভালো, এটা ভালো কাজ, এগুলো আমরা জানি। এটাই হচ্ছে মূল্যবোধ, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা যে ধারণা ও বিশ্বাস। আর মূল্য নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে ভালোটাকে গ্রহণ করা, মন্দটাকে বর্জন করা। মানে ভালো কাজ আমি করব, খারাপ কাজ আমি করব না। তো চুজ করা, যখন আমি ভালোটাকে নিচ্ছি, হ্যাঁ, আর খারাপটাকে ফেলাচ্ছি, তখনই সেটা নৈতিকতায় কনভার্ট হয়ে যাবে। এইটা জেনে যাবা। দেন ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি, সিএসআর, হ্যাঁ, এটা সম্পর্কে জেনে যাবা। এটার গুরুত্ব জেনে যেতে হবে। দেন হচ্ছে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব জানতে হবে, পরিবেশ সংরক্ষণে, হ্যাঁ, এটা এত বেশি দরকার নেই। ক্ষতিকর পলিথিন দরকার নেই খুব একটা। সেখানে তোমাদেরকে টপিক বলে দিয়েছিলাম। এবার তোমার জন্য যেটা আছে সিকিউ সম্পর্কে, ডান। সিকিউ সম্পর্কে আরো কিছু চাইলে তোমার জন্য আছে আমাদের ম্যানেজমেন্ট প্রথম এবং দ্বিতীয় পত্রের একদম জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ। তো এই পিডিএফটা পাইতে গেলে তোমাকে পেজে মেসেজ দিতে হবে যে স্নেহাপুর ফার্স্ট পেপারে এই পিডিএফটা চাচ্ছি, জ্ঞানমূলক প্রশ্ন উইথ দ্য আনসার। এখন যেটা পাচ্ছ সেটা হচ্ছে টপ অ্যাটেনশন। আপু এই টপ অ্যাটেনশনটা কি? টপ অ্যাটেনশন হচ্ছে তোমার যা লাগবে এক্স্যাক্টলি তাই। কি লাগবে তোমার? তোমার লাগবে হচ্ছে এই লাস্ট টাইমে সবগুলো চ্যাপ্টারের একদম বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো একবার চোখ বুলায় যাওয়া। থাকে না একদম, আমি হচ্ছে পড়ার সময় হাইলাইট করে রেখে দেই, হ্যাঁ, এক্সট্রা হাইলাইটার পেন কিনে হাইলাইটার পেন দিয়ে হচ্ছে আমি দাগায় দাগায় রেখে দেই। সো সেই লাইনগুলা আমি এক্সামের আগে রিভিশন করে যাব। এটাই হচ্ছে টপ অ্যাটেনশন। সো এই টপ অ্যাটেনশন দিতে অনেক কষ্ট হয়, বাট তোমাদের জন্য এতটুকু কষ্ট আমি করতেই পারি। সো এই টপ অ্যাটেনশনে আমি তোমাদেরকে একদম যে সব অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলা এখানে দিয়ে দিছি। সো যদি কেউ এটা সুন্দরভাবে পড়ে যায়, তার এমসিকিউ খুব খুব বেশি ক্লিয়ার কনসেপ্ট থাকবে, তার প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার থাকবে। একটু যদি দেখাই যে দেখো, এই যে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, হ্যাঁ, এটা আবার দুই ধরনের উদ্দেশ্য আছে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী উদ্দেশ্য, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। ব্যবসায়ের স্বল্পমেয়াদী উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ করা। দেন বিজনেস শব্দটি এসেছে ইংরেজি শব্দ থেকে, এর অর্থ ব্যস্ত থাকা। ব্যবসার সমীকরণ হচ্ছে বি ইকুয়াল টু সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এইটি। সো এই যে ব্যবসার ভূষণ হচ্ছে কি? সুনাম। এই যে অনেক ডিটেইল দেওয়া আছে দেখো। সো যদি কেউ এইটা পড়ে যায়, বলো তোমরা নিজেরাই বলো যে এটা কতটুকু হেল্পফুল, এটা কতটুকু হেল্পফুল। টপ অ্যাটেনশন, এইখান থেকে প্রশ্ন না এসে কোথা থেকে প্রশ্ন আসবে বলো? এখান থেকে প্রশ্ন না এসে তোমার প্রশ্ন কোথা থেকে আসবে? এখান থেকে প্রশ্ন না এসে কোথা থেকে প্রশ্ন হবে বলো?
এটা কত ইফেক্টিভ, কেন তোমার এই পিডিএফটা দরকার সেটার প্রয়োজনীয়তা কিন্তু এখান থেকেই বোঝা যায় যে কেন তোমার পিডিএফটা দরকার। বুঝতে পারতেছো? সবগুলো চ্যাপ্টার, শুধু এই 4টা না, হ্যাঁ 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার, সব চ্যাপ্টার থেকে একদম ইম্পর্টেন্ট। এইটা যদি কেউ পড়ে যায় তার কনসেপ্ট হিউজ ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেন আমরা এখন সবাই একসাথে কি করব, সবাই একসাথে এটা পাইতে গেলে তো তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে এবং পেজে মেসেজ দিতে হবে। হ্যাঁ, ইয়াস, এটাই আসলে গেম চেঞ্জার। অ্যান্ড দেন হচ্ছে আমি তোমার এমসিকিউর জন্য এখন আমরা টপ 100 এমসিকিউ একসাথে সলভ করব। দেখো কার কয়টা এমসিকিউ হচ্ছে, সবাই মিলে একসাথে এমসিকিউ সলভ করি। সো লেটস গেট স্টার্টেড, শুরু করি আমরা। ওয়ালাইকুম আসসালাম। Apu, do you know why today's weather is so beautiful? Yes, I know, cause আজকে আমার এবং আমার মানুষটার মনটা ভালো হয়তো বা, আই ডোন্ট নো। আচ্ছা, এমসিকিউ সলভিং। বাচ্চারা, তোমরা বাচ্চা, তোমরা এত কথা বলে কেন, এত এত কথা বলে কেন এগুলো নিয়ে? হ্যাঁ, কি জানি, আমিও পাওয়ার স্টুডেন্টস, এতদিন 2x স্পিডে রেকর্ডেড ক্লাস দেখেছি, এখন আপুকে মনে হচ্ছে ঝা, কি বলো? ওকে, সো এমসিকিউ সলভিং। 1 নম্বর প্রশ্ন দেখি আজকে 100টার মধ্যে কার কয়টা হয়, কাউন্ট করো। ঠিক আছে, কাউন্ট করো, অ্যান্সার করো এবং কাউন্ট করো, দেখো কার কয়টা হচ্ছে, কার কয়টা হচ্ছে। প্রথম সবাই অ্যান্সার করো, আমি চাই সবাই অ্যান্সার করো। একের সবাই অ্যান্সার করে ফেলছে যে দেখো ব্যবসায়ের সঠিক সমীকরণ কোনটি। দেখো এই যে এমসিকিউ গুলো দিব এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে, এটা ইংরেজিতে দেওয়া, বাংলায় আসতে পারে। হ্যাঁ, সো এটা এখানে হচ্ছে কি সামিশন আই মানে হচ্ছে শিল্প, টি ট্রেড, ট্রেড হচ্ছে কি বাণিজ্য, এটি অক্সিলারিজ টু ট্রেড বা অ্যাসিস্ট্যান্স টু ট্রেড, এগুলা কি, এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা, তাহলে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা, এই তিনটার সমষ্টি হচ্ছে বিজনেস। সো এটা কি বাংলায়ও আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, দেখো কার কয়টা হচ্ছে, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। বিজনেস শব্দটি কোন ভাষার? একটু আগেই দেখছো যে বিজনেস শব্দটি কোন ভাষার। বিজনেস শব্দটি কোন ভাষার? সবাই জানো রাইট, বিজনেস শব্দটা ইংরেজি যার অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। 3 নম্বর প্রশ্ন, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য নিচের কোনটি? খুবই সহজ সহজ প্রশ্ন, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি? দ্রুত দ্রুত অ্যান্সার করো সবাই। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটা? দেখি দেখি কে কে অ্যান্সার করতেছে। ইফরাজ, ইমন, তাসফিয়া, সবাই অ্যান্সার করো। ইয়াস, আমরা সবাই জানি যে ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এখন যদি শুধু বলে ব্যবসার উদ্দেশ্য কি, সেটাও মুনাফা অর্জন করা। ব্যবসার স্বল্প মেয়াদী উদ্দেশ্য কি, স্বল্প মেয়াদী উদ্দেশ্য সেটাও মুনাফা অর্জন করা। দেন দীর্ঘমেয়াদী বললে তখন সম্পদ সর্বাধিকরণ, দীর্ঘমেয়াদী বললে তখন সম্পদ সর্বাধিকরণ। ঠিক আছে, সম্পদ সর্বাধিকরণ মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওকে, খুব ইজি লাগতেছে রাইট, কারণ এগুলো তোমরা সবাই পারবা। আস্তে আস্তে চলো, ধীরে ধীরে যাই। উৎপাদনের বাহনকে কি বলা হয়? উৎপাদনের বাহন সবাই জানো, বলো, তোমরা সবাই পারবা।
উৎপাদনের বাহন কি? ইয়াস, উৎপাদনের বাহন বলা হয় শিল্পকে। 5 নম্বর প্রশ্ন দেখছো, ইতোমধ্যে সবগুলোই তোমরা পারতেছো। সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? এই যে এই শিল্পগুলো সংযোজন শিল্প, প্রক্রিয়া শিল্প, বিশ্লেষণ যৌগিক, এগুলো সম্পর্কে অনেক বেশি করে জেনে যেতে হবে। এখান থেকেই কিন্তু প্রশ্ন হবে, বুঝছো? জাহাজ, সাবান, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপু আপনি আমাকে ইফরাজ বলেন কেন? আমি ইফাজ। আচ্ছা আচ্ছা, ইফাজ। ওকে, সবাই অ্যান্সার করতে পারতেছো, তার মানে যৌগিক শিল্প। ওকে, 6 নম্বরে যাই। 6 নম্বরে অন্য শিল্পের উৎপাদিত উপকরণকে, এই যে জাহাজ, অন্য শিল্পে উৎপাদিত উপকরণকে একত্রিত করে সেটা কি? জাহাজ। হ্যাঁ, অন্য শিল্পে উৎপাদিত উপাদানকে একত্রিত করে যখন নতুন পণ্য তৈরি করা হয় সেই শিল্পকে কি বলে? সেই শিল্পকে কি বলে? এক শিল্পে উৎপাদিত পণ্যকে আবার আরেক শিল্পে এনে জোড়াতালি লাগানো সংযোজন শিল্প। 7 নম্বর প্রশ্নে যাই। কোনটি প্রত্যক্ষ সেবা? প্রত্যক্ষ সেবা কোনটা? পড়ানো, ডাক্তারি সেবাদান, তারপরে হচ্ছে অডিট ফার্ম, উকিল, হ্যাঁ সবকিছুই। সব বলো বলো বলো। ইয়াস, ইঞ্জিনিয়ার, প্রকৌশলের কাজ হচ্ছে কি? প্রত্যক্ষ সেবা। বাণিজ্য মোট কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? আচ্ছা তুমি আমাকে বলো তো একটা কথা, সেটা হচ্ছে ব্যবসায় কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যবসায়, ব্যবসায় সর্বমোট 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। 7টি উপযোগ সৃষ্টি করে। এর মধ্যে এর মধ্যে এর মধ্যে শিল্প একটা উপযোগ সৃষ্টি করে। সেটা কি? শিল্প একটা উপযোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে রূপগত উপযোগ। আর বাণিজ্য, বাণিজ্য হচ্ছে বাকি 6 ধরনের উপযোগ সৃষ্টি করে। কি কি? ওই যে স্থানগত উপযোগ, পরিবহনের মাধ্যমে, গুদামজাতকরণ উপযোগ, কিসের মাধ্যমে? পণ্যটাকে একদম এগুলাই। তো বলো বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? 6 ধরনের উপযোগ সৃষ্টি করে। দেখছো সবই পারবা। 9 নম্বর প্রশ্ন, ট্রেড কোন ধরনের বাধা দূর করে? ট্রেড, বাণিজ্য। তুমি ট্রেডটাকে একটু বাণিজ্য হিসেবে পড়ো তো, ঠিক আছে? বাণিজ্য কোন ধরনের বাধা দূর করে? বাট ট্রেড বলতে অনেক সময় কি বোঝায় জানো? মানে কেনা বেচা। ট্রেডের একটা অর্থ আছে কেনা বেচা, আরেকটা অর্থ হচ্ছে এটা হচ্ছে আমার বিজনেসের সংজ্ঞা থেকে, বিজনেসের সংজ্ঞা থেকে। সো ট্রেড কোন ধরনের বাধা দূর করে, তখন এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কেনা বেচা হিসেবে ট্রিট করব। যখনই কেনা বেচা, বেচা কেনা, তার মানে কি একজনের পণ্য আরেকজনের কাছে যাবে, সো এর মাধ্যমে কি হবে? মালিকানা সত্ত্ব উপযোগ সৃষ্টি হবে। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখি কার কয়টা হচ্ছে। দেখি 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 কে কয়টা পারতেছে। হুম, 10 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি আমরা। সেটা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো যায় কিভাবে? উৎপাদনের বাহন এতটুকু কাজ করে শিল্প, তারপরে এই উৎপাদনকৃত এই পণ্যটা কার কাছে পৌঁছানো? কাস্টমারের কাছে পৌঁছানো। এই দায়িত্ব পালন করে বন্টন। বন্টন শাখা কোনটা? বাণিজ্য। বন্টন শাখা কোনটা? বাণিজ্য। ওকে, 11 নম্বর প্রশ্ন, বাণিজ্যের বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে? ব্যাংক টাকা পয়সা দেয়, রাইট?
বাণিজ্যে ব্যাংক হচ্ছে উপযোগ, বাধা দূর করে বা হচ্ছে উপযোগ, হ্যাঁ দুইভাবেই আসতে পারে, বাধা দূর করা উপযোগ একই কথা। সো ব্যাংক কোন ধরনের বাধা দূর করে? টাকা পয়সা দিবে মানে অর্থগত, ঠিক আছে। সময়গত বাধা দূর করবে কে? গুদামজাতকরণ। ব্যক্তিগত বা মালিকানা সত্ত্বগত বাধা দূর করে ক্রয় বিক্রয়। ঝুঁকিগত বাধা কে দূর করে? বীমা, ঠিক আছে। ওকে ওকে, সবাই আশা করতে পারতেছো, এই জন্য আমি আস্তে ধীরে যাচ্ছি। পরিবহন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, রাইট। পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে। কালগত এর আরেকটা নাম হচ্ছে কি বলে? সময়গত বা কালগত একই কথা, ঠিক আছে। সত্যগত একই, বললামই তো এগুলো। 13 নম্বর প্রশ্ন দেখো, সবাই সবটা পারতেছো কিনা। তোমার প্রিপারেশন এক্স্যাক্টলি কতটুকু সেটা তুমি এটার মাধ্যমে যাচাই করতে পারো, ঠিক আছে। তোমার প্রিপারেশন কতটুকু এটার মাধ্যমে তুমি যাচাই বাছাই করতে পারো। আচ্ছা, সামাজিক ব্যবসার প্রবর্তক কে? এটা না পারলে তুমি আসলে জেন জি না। হ্যাঁ, সামাজিক ব্যবসায় এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আর কি প্রবর্তন করে, যেটা একটা মূল কথাই হচ্ছে নো লস নো ডিভিডেন্ড। তার মানে এরা কি কোনো লাভ বা কোনো মুনাফা কিছুই করে না? করে, কিন্তু সেটা জনকল্যাণে ব্যয় করে, ঠিক আছে। দেন 14 নম্বর, সামাজিক ব্যবসার উদ্দেশ্য কি? সামাজিক ব্যবসার উদ্দেশ্য কি? সামাজিক ব্যবসায় বলো বলো বলো, দ্রুত আনসার করো। সামাজিক ব্যবসার উদ্দেশ্য কি? সামাজিক ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অবশ্যই না। মুনাফা অর্জন করা অবশ্যই না, লভ্যাংশ না, বাট দারিদ্র দূরীকরণ, কিন্তু একটা তো হচ্ছে না। এই যে দারিদ্র দূরীকরণ আর সমাজের কল্যাণ। ইয়েস, পেয়েছি অ্যান্সার। 15 নাম্বার, একটু আগে কিন্তু তোমাদের যখন টপ অ্যাটেনশন দেখাইছিলাম তখনই দেখাইছিলাম যে ব্যবসায়ের ভূষণ কোনটা? ব্যবসায়ের ভূষণ, হ্যাঁ সুনাম। যে ব্যবসার যত সুনাম সেই ব্যবসার অডিয়েন্স তত বেশি, মানে ক্রেতা তত বেশি। আমার তো অডিয়েন্স বলা অভ্যাস, বুঝছো, কিছু করার নাই। 16 নম্বর প্রশ্ন, মানব সম্পদ ও জনসংখ্যা যথাক্রমে ব্যবসার কোন পরিবেশের অন্তর্গত? দেখো, কোন পরিবেশের অন্তর্গত? মানব সম্পদ কাকে বলে? দক্ষ জনশক্তিকেই কিন্তু মানব সম্পদ বলে, ঠিক আছে। সো দক্ষ জনসম্পদ, যারা হচ্ছে কর্মক্ষম মানুষ তারাই মানব সম্পদ। যারা কাজ করে, যারা একদম দক্ষ মানুষ, তারা কি করে? এই কাজ করার মাধ্যমে টাকা পয়সা আর্ন করতে পারে, হ্যাঁ। তারপরে কি, এরা হচ্ছে সমাজে কোনো পরিবর্তনে অংশগ্রহণ করে, রাইট। তো এরা তো আর আমজনতা না, এরা তো আর জনসংখ্যার মতো না, রাইট। কারণ জনসংখ্যা হচ্ছে সামাজিক পরিবেশ, ভালো কথা। জনসংখ্যা হচ্ছে সামাজিক পরিবেশ, কিন্তু মানব সম্পদ যারা কাজ করতেছে, যারা সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতেছে, যারা হচ্ছে দক্ষতার সাথে কি বলে টাকা পয়সা মূলধন জেনারেট বলে সবকিছুই করতেছে, তারা তো আর আমজনতা না, তারা অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। এইটুকু অনেকেই জানতা না, বলে দিলাম। 17 নম্বর প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। এই 16 নম্বর প্রশ্নটা এত বেশি ইম্পর্টেন্ট, এনে প্রশ্ন পাবা, বুঝছো, এনে প্রশ্ন পাবা। যখন প্রশ্ন আসবে আমি আবার ভিডিও বানাবো, সেই জন্য বলে দিলাম, এনে প্রশ্ন আসবে আমি ভিডিওই বানাবো, এইটা নিয়ে আমি ভিডিও বানাবো। তো এই দুইটা থেকে একটা দেখবে, এই দুইটা থেকে একটা কতটা কনফিডেন্স আমার, দেখছো, এই দুইটা থেকে একটা প্রশ্ন এসে বসে আছে, ঘুরতেছে, ঠিক আছে। ওকে, আমি কি আছি? আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ? আই হাই, না কিছু হয় নাই, কিছু হয় নাই বাবা, ভয় পেও না। তো সুনাম ও সুখ্যাতি, যেহেতু সুনাম একটা ব্যবসায়ের ভূষণ, তো এটা মানুষজন জাজ করে যে ওই ব্যবসাটা ভালো না খারাপ, সেই জন্য এটা কি হবে? নো সিগন্যাল কেন বাবা? ঠিক আছে, রাইট। সেটা হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্গত। সবাই অ্যান্সার করো। 18 নম্বর প্রশ্ন, শুল্ক কর ভ্যাট, এক কথায় শুল্ক কর, এগুলো পড়লে তুমি ভ্যাট পড়বা, আমার এত কঠিন কঠিন শব্দ দরকার নেই। শুল্ক কর কোন পরিবেশের? ভ্যাট অর্থ সংশ্লিষ্ট, রাইট। শুল্ক এগুলো ভ্যাট অর্থ সংশ্লিষ্ট ব্যাপার, অর্থ সংশ্লিষ্ট হচ্ছে অর্থনৈতিকে যাবে, খুবই ভালো কথা। 19 নম্বর প্রশ্ন, দেশের শেয়ার বাজার কোন ধরনের পরিবেশের উপাদান? শেয়ার বাজার কোন ধরনের পরিবেশের উপাদান?
फिर से चला गया না না যাবে না যাবে না দেশের শেয়ার বাজারটা কোন পরিবেশের উপাদান বলতো শেয়ার বাজার কি হয় অনেক টাকা পয়সার ট্রানজাকশন হয় অর্থ রিলেটেড ব্যাপার অর্থনৈতিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে এবং আমি ভিডিও বানাবো 20 নম্বর জাতীয়তা কোন পরিবেশের উপাদান জাতীয়তা কোন পরিবেশের উপাদান জাতীয়তা কোন পরিবেশের উপাদান জাতীয়তা হ্যাঁ জাতীয়তা ইয়াস সামাজিক পরিবেশের উপাদান জাতীয়তা একটা আমি আমার নাগরিকত্ব হ্যাঁ আমি জাতীয়তা হিসেবে বাংলাদেশি সো এটা একটা আমার পরিচয় সামাজিক পরিচয় নির্ধারণ করে সো এই জন্য এটা সামাজিক পরিবেশের অন্তর্গত 21 নীতি নৈতিকতা মূল্যবোধ কোন পরিবেশের উপাদান নীতি নৈতিকতা মূল্যবোধ শব্দটা শোনার সাথে সাথে বোঝা যাচ্ছে যেটা একটা সামাজিকতার ব্যাপার যে নীতি নৈতিকতা সমাজে চলতে গেলে মানুষদের সাথে অবশ্যই নৈতিক থাকতে হবে মূল্যবোধ সম্পন্ন আচরণ করতে হবে সো বোঝা যাচ্ছে একটা সামাজিক ব্যাপার সেই জন্য এটা একটা সামাজিক পরিবেশের উপাদান 22 নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান পড়ছি মানে ভুল দেখো রাজনৈতিক পরিবেশের উপাদান বহির্ভূত মানে কি কোনটা রাজনৈতিক পরিবেশের উপাদান না রাজনৈতিক পরিবেশের উপাদান কোনটা না সেটাই জানতে চাচ্ছে রাজনৈতিক পরিবেশ কোনটা সেটা জানতে চাচ্ছেন দেখো সরকার হচ্ছে রাজনৈতিক উপাদান আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর হচ্ছে রাজনৈতিক উপাদান আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে রাজনৈতিক উপাদান কিন্তু একটু আগে তো তোমাকে বললাম যে মানব সম্পদ এরা আমজনতা না এরা কি করে দেশের তাদের দক্ষতা দিয়ে সমাজের পরিবর্তনে ভূমিকা রাখে তো এরা অর্থনৈতিক পরিবেশের উপাদান সো রাজনৈতিক পরিবেশের উপাদান বহির্ভূত কোনটা না মানব সম্পদ 23 দুটি দেশের মধ্যে দুইটা দেশ ধরো বাংলাদেশ আর ভারতের মধ্যে যদি কোনো দ্বিপাক্ষিক চুক্তি হয় সেটা ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্গত দুইটা দেশের মধ্যে যখন চুক্তি হবে তাহলে বোঝাই যাচ্ছে যেটা একটা রাজনৈতিক ব্যাপার বাংলাদেশ ভারত বাংলাদেশ সিঙ্গাপুর এদের মধ্যে যদি কোনো চুক্তি হয় দ্বিপাক্ষিক চুক্তি হইলে তখন সেটা কি হয়ে যাবে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান কোনো কিছু বুঝতে অসুবিধা আছে যে এখান থেকে প্রশ্ন আসবে না যে এটা নিয়ে তুমি কি কোনো ডিবেট করবা ডু ইউ হ্যাভ এনি কোয়েরিজ ইফাস your name is very unique ওকে পৃথিবীর প্রাচীনতম ব্যবসায়িক সংগঠন কোনটা আমি তোমাকে যখন সাজেশন দিছি তখনই বলছি যে কোনটা একদম প্রাচীনতম ব্যবসায়িক সংগঠন কোনটা প্রাচীনতম ব্যবসায়িক সংগঠন পৃথিবীর প্রাচীনতম ব্যবসায়িক সংগঠন কোনটা একদম প্রাচীনতম ব্যবসায়িক সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসায়িক সংগঠন এখানে উদাহরণ থেকে বেশি প্রশ্ন আসে সারা পৃথিবীতে কোন ধরনের ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি আমি বলেছি না যখন সাজেশন দিচ্ছিলাম তখনই কিন্তু বলেছি যে এক মালিকানা ব্যবসার সংখ্যা সব থেকে বেশি ওকে খুব দ্রুতই শেষ হয়ে যাবে আজকের ক্লাস তো মনোযোগের সাথে ক্লাসটা করো যে কোন ধরনের সংগঠনে ভোক্তাদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন তুলনামূলক সহজ তো এক মালিকানা ব্যবসায়ী কিন্তু আমরা কি করতে পারি যারা কাস্টমার এবং যে মালিক তারাই কিন্তু সরাসরি কথা বলতে পারে তো এই এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে কাস্টমার এবং যে বিক্রেতা মানে ভোক্তা এবং বিক্রেতা তাদের মধ্যে কি সম্পর্ক স্থাপন করা সহজ হয় তো এক মালিকানা ব্যবসা 27 এক মালিকানা ব্যবসায়ের জন্য নিচের কোনটি প্রয়োজন এক মালিকানা ব্যবসায়ের যদি পৌর এলাকার মধ্যে হয় তাহলে আমরা ট্রেড লাইসেন্স সংগ্রহ করব আর যদি পৌর এলাকার বাইরে হয় তাহলেও আমরা আমাদের যে কি বলে গ্রামের যে প্রধান মেয়র তার কাছ থেকে ট্রেড লাইসেন্স নিব হ্যাঁ আপনার ভিডিও থেকে ক্লিপ নিতে হবে শর্ট বানাবো আপনার ভিডিও বানাও সমস্যা নেই আসলে 25 ব্যাচের বাচ্চারা অনেক বেশি ক্লিপ নিত সো তারা বলতো যে আপু কিছু বলেন আমি ক্লিপ বানাই আমি বলতাম তার ক্লিপ বানাইতো এবং ভাইরাল হয়ে যাইতাম এই আর কি তো তাদের পেজের ভিউ হইতো তাদের আইডির ভিউ হইতো আমার তো কিছু না যাই হোক এইসব বুদ্ধি বাদ দাও তোমাদের পরীক্ষা পড়ো বুঝছো 28 এক মালিকানা ব্যবসায়ের মূলধন সরবরাহকারীকে এক মালিকানা ব্যবসায়ের মূলধনও মালিক দিবে তার যে দায় সেটাও পুরোপুরি সম্পূর্ণ কোনো ঝুঁকি সবকিছুই সম্পূর্ণ মালিকই বহন করবে ইয়াস তাহলে
এই যে মালিক নিজেই মূলধন বিনিয়োগ করবে, নিজেই এর যে ঝুঁকি দায় সব বহন করবে একাই। 29, কোন ব্যবসায়ের নমনীয়তা সবচেয়ে বেশি? আজকে আমার বিয়ে, আমি আজকে দোকান বন্ধ করে দিব। আজকে আমার কিছু একটা হয়েছে, আজকে ধরো ছেলেরা থাকে, আজকে আমার বউকে নিয়ে ঘুরতে যেতে হবে, বা আজকে এটা করতে হবে সেটা করতে হবে, আমি দোকানটা বন্ধ রাখবো। এটা কখন করা যাবে? যখন তোমার নিজের একটা ব্যবসায়ী থাকবে, নিজের একটা প্রতিষ্ঠান থাকবে। তো ছেলেরা নিজের ব্যবসার প্রতিষ্ঠান বানাও। তো এক মালিকানা ব্যবসায়, যে কোন ব্যবসায়ের নমনীয়তা সর্বাধিক? এখানে ধরো যখন ইচ্ছা তুমি তখন ব্যবসাটা একেবারে বন্ধ করে দিতে পারবা, যখন ইচ্ছা তখন তুমি ব্যবসায়টা খুলতে পারবা। সো আপ টু ইউ। ওকে, 30 নাম্বার, কোন ব্যবসায় সংগঠনের মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য, মানে আলাদা করতে পারবা না? কোনটার অবিচ্ছেদ্য মানে শব্দের অর্থ কি? যেটা আলাদা করা যায় না। হ্যাঁ, একদম আলাদা করা যায় না। মানে পেয়ার্সকে যেমন আলাদা করা যায় না। হ্যাঁ, পেয়ার্স বলতে ধরো ইয়াররিংস, তো একটা ইয়াররিংস পরলে কোনো লাভ নেই, দুইজনকেই লাগে। তারপরে কাপলস, এদেরকে কখনো আলাদা করা যায় না, তো অবিচ্ছেদ্য। সো কোন ব্যবসায়ী সংগঠন মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য, মানে মালিকানা এবং ব্যবস্থাপনা দুইটাই কখনো আলাদা করতে পারবো না, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। 31, খুবই ইন্টারেস্টিং লাগে আমার এই ম্যানেজমেন্ট পড়াইতে। নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা কিন্তু না, কোনটা সুবিধা বহির্ভূত, মানে কোনটা অসুবিধা সেটাই জানতে চাইছে। তাহলে অসুবিধা কোনটা? দেখো, অসুবিধা গোপনীয়তা রক্ষা হয়, এটা একটা সুবিধা। হিসাব নিকাশের সুবিধা, এটা একটা ভালো সুবিধা। স্বল্প পুঁজির ব্যবসায়, ভালো। কিন্তু অসীম দায়, এটাই সবচেয়ে বড় অসুবিধা। সবচেয়ে বড় অসুবিধা কোনটা? অসীম দায়। সবচেয়ে বড় অসুবিধা কোনটা? অসীম দায়। ওকে, 32, বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? কোম্পানি আইন 1994, অংশীদারি আইন 1932। 1932-এর অংশীদারি আইন, এটা মনে রাখবা। 33, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসায় গঠনই হয় চুক্তির উপর ভিত্তি করে। তো মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। 34, কোনটি অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান? অংশীদারি ব্যবসায়ের কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারবা? সততা না। মূলধনের প্রাচুর্য না। আইনগত সত্তা না। পারস্পরিক, আমার যে অংশীদার মানে কি? অংশীদার মানে কয়েকজন, দুই বা ততোধিক ব্যক্তি। সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 20 জন, ব্যাংকিং এর ক্ষেত্রে 2 থেকে 10 জন। সো এই যে সদস্যদের মধ্যে অবশ্যই কি থাকতে হবে? চুক্তিটা কিসের উপরে গড়ে ওঠে? চুক্তি তো মূল ভিত্তি, ওকে ফাইন, বাট চুক্তিটা গড়ে ওঠে পারস্পরিক আস্থা ও বিশ্বাসে। এই জন্য এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। 35, অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? দেখো, সাধারণ অংশীদার হচ্ছে 2 থেকে 20, ব্যাংকিং এর ক্ষেত্রে 2 থেকে 10। তো এটা হচ্ছে ব্যাংকিং, এটা হচ্ছে সাধারণত। সর্বনিম্ন সদস্য, সর্বনিম্ন হচ্ছে কি? 2। সর্বনিম্ন কত? 2। 36, অংশীদারি ভিত্তিতে গঠিত ব্যাংকিং, এক্ষুনি বলে দিছি, আমি আর কি পড়াবো বলো। সাধারণের ক্ষেত্রে 2 থেকে সর্বোচ্চ 20, আর ব্যাংকিং এর ক্ষেত্রে 2 থেকে সর্বোচ্চ 10। ঠিক আছে, খুব সহজ। 37, ঐচ্ছিক অংশীদারি বিষয় অংশীদারি আইনের কত ধারায় বলা আছে? 35, 2 জন। আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড। তো এটা জানতে হবে যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসার প্রকারভেদ থেকে এমসিকিউ, সিকিউ সব অনেক বেশি আসবে, তাহলে কেন পড়বো না প্রকারভেদগুলা? সো অংশীদারি ব্যবসার প্রকারভেদ থেকে অনেক প্রশ্ন আসবে। অংশীদারি আইনের কত ধারায় এই ঐচ্ছিক অংশীদারি সম্পর্কে বলা আছে? সেটা হচ্ছে 7 নম্বর ধারায়। 38, অংশীদারি চুক্তিপত্রের শর্ত পরিবর্তন করতে গেলে কার সম্মতি লাগবে? আমি যদি ওই যে চুক্তিপত্রের কোনো শর্ত যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমি কার থেকে আমি এটা করতে পারবো? কার সম্মতি লাগবে? কার পারমিশন লাগবে?
নিবন্ধক। আচ্ছা, অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা কোথা থেকে করতে হয় জানো? অংশীদারি ব্যবসায় নিবন্ধন এবং কোম্পানি সংগঠন নিবন্ধনটা করতে হয় আর যে এসসি থেকে, রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম। তার মানে এই আরজেএসসি একটা প্রতিষ্ঠান। আরজেএসসি হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটা কিনা অংশীদারি ব্যবসায় এবং কোম্পানি সংগঠনের নিবন্ধন করে থাকে। সো কেউ অংশীদারি ব্যবসায় তো নিবন্ধন করা বাধ্যতামূলক না, অংশীদারি ব্যবসায় নিবন্ধন করলেও হবে, না করলেও হবে। সো অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা ঐচ্ছিক। কিন্তু যদি কেউ অংশীদারি ব্যবসায় নিবন্ধন করে তাহলে কি হবে? তাহলে সে কারোর বিরুদ্ধে 100 টাকার বেশি মামলা করতে পারবে। সো নিবন্ধন করে রাখাটাই ভালো, কারণ আজকের যুগে কাউকে বিশ্বাস করা যায় না। আমি তো কাউকে বিশ্বাস করি না ভাই। মূলধন সরবরাহ না করেও ব্যবসায়ের কাজে অংশগ্রহণ করে কোন অংশীদার? সে মূলধন দেয় না, সে মূলধন দেয় না, মূলধন না দিয়েও সে ব্যবসার কাজ করে, তার মানে কি সে আমার কর্মী অংশীদার। এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, অংশীদারদের প্রকারভেদ খুব ভালো করে দেখো। Apu, I have my own business and my current wealth is almost 50 lakhs. So some girl try to make me their friend, but I don't have any time for them. So আচ্ছা, ওকে, তোমার 15 লাখ টাকা কিছুই না আজকের জামানায়। আজকের জামানায় 15 কোটি না হইলে মেয়েরা কাউকে পছন্দ করে না। সো 15 কোটি বিল্ড করো। অনেক সময় 15 কোটিও তো অনেক কম। 15 লাখ টাকা, এটা 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 ফু দিলেই, মেয়েরা একটা শপে গেলেই 15 লাখ টাকা খরচ করতে সময় লাগবে না বাবা। 15 লাখ টাকা অনেক কম। আমি আমার কথা বলতেছি না, বাট 15 লাখ টাকা খরচ করা একটা মেয়ের জন্য খুবই সহজ। হ্যাঁ, এটা কিনবে, হ্যাঁ, জাস্ট মেকআপ কিনতে পারে, সে হচ্ছে 3-4 লাখ টাকার মেকআপই কিনতে পারে ব্র্যান্ডের। দেন হচ্ছে 15 লাখ টাকা তোমার কিছুই না, তোমার কাছে কোনো টাকাই নাই। যাই হোক, বাদ দাও। 40 নাম্বার, সুন্দর করে দেখো, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট সেটা দেখো। আই মেক দিস ইন 8 মান্থ। ও 8 মাসে 15 লাখ কেমনে করছে বলো তো? যে অংশীদার মূলধন বিনিয়োগ, খুব 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 ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। যে অংশীদার মূলধন বিনিয়োগ করবে, লাভ ক্ষতি বন্টনে অংশগ্রহণ করে, কিন্তু ব্যবসায় সে কাজ করবে না, সে ব্যবসায় পরিচালনা করবে না, টাকা পয়সা দিবে, মূলধন সময় মতো নিবে, কিন্তু পরিচালনায় সে করবে না, সে একটু অলস, সে একটু ঘুমন্ত স্বভাবের। ইয়েস, দ্যাট ইজ, আমি কথা বলতেছি ঘুমন্ত অংশীদার সম্পর্কে। 41, নিচের কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে? টাকা পয়সা দিবে, মুনাফা বন্টনে সে ভূমিকা রাখবে এবং কি করবে? পরিচালনায় অংশগ্রহণ করবে। এরাই সব থেকে ভালো, এরাই হচ্ছে কি সক্রিয় অংশীদার। ঘুমন্ত অংশীদার যারা পরিচালনায় অংশগ্রহণ করবে না তারা ঘুমন্ত। কর্মী হচ্ছে যারা মূলধন না দিয়ে শুধু কাজ করবে বা মেধা দিবে। নামমাত্র অংশীদার যারা ব্যবসায় মূলধন দিবে না, কাজও করবে না, শুধু নাম বা সুনাম ব্যবহার করতে দিবে। বিভিন্ন ধরনের যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার, তাদের কি সুনাম বা নামগুলো ব্যবহার করতে দেয়। হ্যাঁ, তো সেটাই হচ্ছে নামমাত্র অংশীদার। 42, কবির। কবির কি করছে দেখি। কবির একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি, মানে সেলসম্যান। সে নিজেকে ওই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় দেয়। তো সাধারণত সে শুধু পরিচয় দিচ্ছে, হ্যাঁ, মানে মুখে কথা বলতেছে, তার আচরণের দ্বারা বোঝাচ্ছে, সে তার আচরণ দ্বারা বোঝাচ্ছে যে আমি ওই ব্যবসার অংশীদার। সে তার আচরণ দ্বারা বোঝাচ্ছে যে আমি ওই ব্যবসার অংশীদার। সো এটা কি, এটা কোন ধরনের অংশীদার? এটা হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। 43, নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে? নাবালক অংশীদার, নাবালকরা সাধারণত নাবালকরা অংশীদার হইতে পারে না। অংশীদারি আইন 1932-এর 30 নম্বর ধারায় এটা নিয়ে বলা আছে যে নাবালক অংশীদার হইতে পারবে না। কিন্তু বিশেষ সুবিধা প্রদান করার জন্য আমরা নাবালককে অংশীদার হিসেবে গ্রহণ করি। যখন কোনো সাধারণ অংশীদার থেকে কোনো অংশীদার ধরো ব্যবসায়িক পরিচালনায় অংশগ্রহণ করতে পারতেছে না, ধরো তার বাবা বা মা অংশীদার ছিল, সে মারা গেছে অথবা বিকল মস্তিষ্ক হয়ে গেছে,
বা প্যারালাইজড হয়ে গেছে, কোনোভাবেই আর সে ব্যবসায় অংশগ্রহণ করতে পারবে না, তখন তার নাবালক সন্তানকে অংশীদার হিসেবে গ্রহণ করা যাবে, বিশেষ অংশীদার হিসেবে, ঠিক আছে। তারপরে সেই অংশীদারের যখন 18 বছর বয়স তো কখনো না কখনো হবে, তো তখন সে কিন্তু আর সীমাবদ্ধ অংশীদার হিসেবে তখন আর সে থাকবে না। তখন তার দায় কেমন হয়ে যাবে, দায়টা একদম অন্য অংশীদারদের মতো অসীম হয়ে যাবে। তখন তাকে 180 দিনের মধ্যে বলতে হবে সে কি অংশীদার হিসেবে থাকবে নাকি থাকবে না, চলে যেতে পারে। তো এই সিদ্ধান্ত তাকে 180 দিন সাবালকত্ব প্রাপ্ত বা 18 বছর বয়স হওয়ার পরে 180 দিন পরে তাকে জানাইতে হয়। তো নাবালক অংশীদার সাধারণত কোন ধরনের অংশীদার, সীমাবদ্ধ অংশীদার, কারণ তাদের দায়টা কেমন থাকে, সীমাবদ্ধ বা সীমিত থাকে। নাবালক অংশীদারকে সাবালক হওয়ার, এক্ষুনি যেটা বললাম সেটাই এখানে বলছে। নাবালক অংশীদারকে সাবালক হওয়ার কতদিনের মধ্যে প্রকাশ্যে ঘোষণা দিতে হয়? এক্ষুনি বললাম না যে সে ব্যবসায় থাকবে কি থাকবে না, এটা সে 18 বছর হওয়া বা সাবালক হওয়ার 180 দিনের মধ্যে জানাই দিতে হয়। 1932 সালের অংশীদারি আইনের কোন ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে? 1932 সালের 39 নম্বর ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা আছে। এই ধারার আন্ডারে 5টা ধারা আছে, এই ধারার আন্ডারে 5টা ধারা আছে। সেই 5টা ধারা হচ্ছে 40, 41, 42, ঠিক আছে, 40, 41, 42, 43, 44। সো এই ধারার আন্ডারে 5টা ধারা আছে, সেটা আমরা ডিসক্রাইব করব বিশেষ বি আ। দিয়ে সকলে একমত হয়ে বিলোপ সাধন, যেটা কিনা 40 ধারা, বা দিয়ে বাধ্যতামূলক বিলোপ সাধন 41 নম্বর ধারা, বিশেষ হচ্ছে বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন 42 নম্বর ধারা, বি দ্বারা বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন 43 নম্বর ধারা, দিয়ে আদালতের মাধ্যমে বিলোপ সাধন 44 নম্বর ধারা। সো 39 নম্বর ধারার আন্ডারে বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 5টা ধারার কথা, সেটা হচ্ছে 40 থেকে 44। সেটা শর্টকাট গুলো আমি বলে দিছি অ্যাট এ গ্লিমস। তাহলে মেইন ধারা হচ্ছে 39। 46 অংশীদার। কোম্পানি আইনে চলে এসেছি। কোম্পানি আইনের কোন ধারায় যৌথ মূলধনের সংজ্ঞা দেওয়া আছে? আপুরে পুরো পুকে লাগতেছে, আমি তো পুকি বাবা। নজর দিবা না, হ্যাঁ তাসবিয়া ঠিক কথা বলছে, নজর দিবা না। মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ বলো। হ্যাঁ একদম নজর দিবা না, মাশাআল্লাহ বলো, তোমার আপু অসুস্থ হয়ে যায়। কোম্পানি আইনে অ্যান্সার করো, তারপরে বলবো। মিনি হার্ট অ্যাটাক খাও। কোম্পানি আইনের কোন ধারায়, আমি জানি কোম্পানি আইন 1994 সালের, সো কোন ধারায়, 2-1 ঘতে কিন্তু আমার সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞা কোথায় দেওয়া আছে? 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘতে সংজ্ঞা দেওয়া আছে। সো আমরা প্রায় মিডলে চলে এসেছি এবং আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। বাংলাদেশের সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে পাস হয়? সর্বপ্রথম কোম্পানি আইন, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশে, তো যখন বাংলাদেশে বলছে তখন 1994 বলবা, শেষ। 50 রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কোন কোম্পানি গঠিত হয়? রাষ্ট্রপতির আদেশ যখন শুনছো, রাষ্ট্রপতির আদেশ শোনা মাত্রই কোথায় যেতে হবে? রাষ্ট্রপতির আদেশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ বলবা সব সময়। রাষ্ট্রপতির আদেশে কি কোন কোম্পানি গঠিত হয়? সংবিধিবদ্ধ কোম্পানি। 51 আমরা কিন্তু শেষ করে ফেলেছি অলমোস্ট অনেকটাই। কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীকে কি বলে? দ্রুত অ্যান্সার করো। কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারী বা যে উদ্যোগ নেয় তাকে কি বলে? সে হচ্ছে প্রবর্তক। যে কোম্পানি গঠন করার উদ্যোগ নেয় সে হচ্ছে প্রবর্তক। 52 এগুলোই কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসবে। দেখো দেখো তুমি নিচের কোনটি ব্যবসার মুখ্য দলিল, ব্যবসার একদম প্রধান, কোম্পানির মুখ্য দলিল কি? কোম্পানির মুখ্য দলিল হচ্ছে সংঘ স্মারক, বা তার আরেকটা নাম হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপির ধারা কয়টা?
একটু পরেই সেই প্রশ্নটা আছে। নিচের কোনটি সংঘ স্মারকের ধারা বহির্ভূত? স্মারকলিপির ধারা হচ্ছে 6টা। হ্যাঁ, নাম ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা, মূলধন ধারা, সম্মতি ধারা, আর হচ্ছে কি কোন ধারা? উদ্দেশ্য ধারা। সো কোনটা বহির্ভূত, কোনটা ধারা না? কোনটা ধারা না? নাম ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা সবই ধারা, কিন্তু পরিচালনা ধারা নামে কোনো ধারা নেই। বুঝছো? এই যে প্রশ্নটা দেখালাম, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় হয়ে বসে আছে। কোম্পানির স্মারকলিপিতে কয়টি ধারা? 6টা ধারা। এই 6টা ধারা মুখস্থ করে যাবা, আমি বললাম অলরেডি। নাম ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা, সম্মতি ধারা, মূলধন ধারা। কিরে নেটওয়ার্ক দেখে মনে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে কানেক্ট হইতেছে, একটা নেটওয়ার্ক চলে যাচ্ছে কেন? 55 রাইট। স্মারকলিপিতে কোন ধারা কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করে? স্মারকলিপিতে একটা ধারা আছে যেটা কিনা নির্দেশ করে যে কোম্পানি কতটুকু কাজ করতে পারবে, কোম্পানি কতটুকু কাজ করতে পারবে না। সেটা হচ্ছে উদ্দেশ্য ধারা। কোম্পানির সীমা নির্ধারণ করে কোন ধারা? উদ্দেশ্য ধারা। ওকে। 56 বিবরণপত্র প্রচারের কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? বিবরণপত্র প্রচার করার 6 মাস বা 180 দিনের মধ্যে সময় দিলাম তোমাদেরকে। বিবরণপত্র প্রচারের 6 মাস বা 180 দিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে। 57 কোন দলিলটি কোম্পানির জন্ম সনদ, বার্থ সার্টিফিকেট? বাংলায় প্রশ্নটা না এসে ইংরেজিতে প্রশ্নটা আসতে পারে, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট কাকে বলা হয়? নিবন্ধন পত্র। 58 পরিচালক হতে হলে কোন ধরনের শেয়ার ক্রয় করতে হয়? আমি যদি কোনো কোম্পানি, সেটা প্রাইভেট লিমিটেড হোক, পাবলিক লিমিটেড হোক, যদি আমি পরিচালক হইতে চাই, তাহলে আমি কোন শেয়ার কিনতে হবে? আমাকে অবশ্যই সাধারণ শেয়ার কিনতে হবে। পরিচালক যদি আমি হইতে চাই, আমাকে সাধারণ শেয়ার কিনতে হবে। 59 পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে কতজন পরিচালক থাকে? প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2জন পরিচালক হইলে হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি একটু বড় হওয়ার কারণে সেখানে 3জন পরিচালক লাগে। আচ্ছা, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50, পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 7 থেকে সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, 7 থেকে সর্বোচ্চ, ইনফিনিটি মানে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে। সো পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে 2জন পরিচালক লাগে, আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে 3জন পরিচালক লাগে। বুঝছো? 60 নম্বর প্রশ্ন, লভ্যাংশের পরিবর্তে কোন শেয়ার ইস্যু করা হয়? লভ্যাংশ না দিয়ে ভাই, উফ কি এসব, কি টোন? স্টুডেন্ট কমে গেছে, শেয়ার করতেছো না, মায়ের তো খাবা, চল মায়ের খাবা। লভ্যাংশের পরিবর্তে কোন শেয়ার ইস্যু করা হয়? বলো বলো বলো। লভ্যাংশ না দিয়ে কোন শেয়ার ইস্যু করা হয়? বোনাস শেয়ার। লভ্যাংশটা না দিয়ে বোনাস শেয়ারে কনভার্ট করে দেওয়া হয়। বুঝছো? 61 পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সমবায় সমিতি গঠন হয়? মনে পড়ে কোন একটা দেশে? রসডেলে 28 পাউন্ড পুঁজি নিয়ে 28টা তাতে, ইয়াস, বলো বলো বলো। ব্রিটেন মানে যুক্তরাজ্য। 62 সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কি? সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন না, পারস্পরিক কল্যাণ। আর জনকল্যাণ কোন ব্যবসায়? রাষ্ট্রীয় ব্যবসায়। জনকল্যাণ কোন ব্যবসায়? রাষ্ট্রীয় ব্যবসায়। আর সমবায় সমিতি হচ্ছে কি চায়? পারস্পরিক কল্যাণ সাধন। ঠিক আছে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায়। সমবায় সমিতিতে একজন শেয়ার হোল্ডার সর্বোচ্চ কত শতাংশের শেয়ার কিনতে পারবে? একজন শেয়ার হোল্ডার সর্বোচ্চ 20%, সর্বোচ্চ 20% বা 1/5 শেয়ার। দেখো অবস্থা, 1/5 শেয়ার সে কিনতে পারবে। ওকে। 64 সমবায় সংগঠনের মুনাফার কত ভাগ সঞ্চিতি তহবিলে রাখতে হবে? কত ভাগ সঞ্চিতি তহবিলে রাখতে হবে?
সঞ্চিত তহবিলে, যখন সঞ্চিত তহবিল তখন কি 15%, সঞ্চিত তহবিলে কত পার্সেন্ট? 15%। আচ্ছা, আর উন্নয়ন তহবিলে জমা রাখতে হবে কত? উন্নয়ন তহবিলে রাখতে হবে 3%। সঞ্চিত তহবিলে 15%, উন্নয়ন তহবিলে 3%, 66। বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালিত আছে? সমবায় বিধিমালা কত সালের? বিধিমালা 2004 সালের। আমার জ্বর বলবো না। বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু আছে? 2004। আর সমবায় আইন কত সালের? 67। সমবায় সমিতির মূল দলিল কি? সমবায় সমিতির মূল দলিলটা কিন্তু এখানে কোম্পানি সংগঠনের মূল দলিল হচ্ছে স্মারকলিপি। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। সমবায় সমিতির মূল দলিল হচ্ছে উপবিধি। 68। সমবায় সমিতিতে ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা হইতে পারে 6, 9, 12। ঠিক আছে, মানে 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যার মধ্যে হইতে পারে। তাহলে সর্বনিম্ন কত? সর্বনিম্ন হচ্ছে 6 জন। 69। খুব দ্রুত দ্রুত অ্যান্সার করো, এখন অনেকগুলো এমসিকিউ আছে, দ্রুত দ্রুত অ্যান্সার করো। আমার তো আর কিছুদিন পরে বার্থডে, বুঝছো, এই জন্য বলবো না। তোমরা তো আমাকে এত অভি করো বা আমাকে এত পছন্দ করো, তুমি বলো আমার বার্থডে কত তারিখে। যদি বলতে পারো দেন বুঝবো যে না ঠিক আছে, তোমরা আমাকে এক্স্যাক্টলি আমি তোমাদের পছন্দের ম্যাম। আমার বার্থডে কত তারিখে এটা বলো। কত সালের সমবায় সমিতি আইন দ্বারা বাংলাদেশের সমবায় সমিতি গঠিত হয়? কত সালের সমবায় সমিতি আইন দ্বারা বাংলাদেশের সমবায় সমিতিগুলা গঠিত হয়? আইন হচ্ছে 1 সালের। ঠিক আছে। 70 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি, সমবায় সমিতির প্রকারভেদগুলা বেশি করে দেখে যাবা। ঠিক আছে। না না, আমি অনেক বড় বাবা, বলা যাবে না। কি বলো, 30শে জুলাই কেন হবে? 1 থেকে 30 তারিখের যে কোনো একটা দিন না, কিছুই জানে না তোমরা। নো 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 নো, পারো না তো তোমরা। আমার বার্থডে বলবো না। কেন্দ্রীয় জাতীয় সমবায় সমিতিতে কমপক্ষে কতজন সদস্য থাকবে? কেন্দ্রীয় জাতীয় সমবায়তে আমরা জানি 10 জন করে সদস্য থাকবে কমপক্ষে। এবং এই সমবায় সমিতির প্রকারভেদগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট ফর, আমি কিন্তু সমবায় সমিতিকে সিকিউর জন্য ইম্পর্টেন্ট রেখেছি। সো এটা কিন্তু এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমাকে অবশ্যই পড়তে হবে। 71 নম্বর, কত সালে বার্ড প্রতিষ্ঠিত হয়? বার্ড হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান প্রতিষ্ঠা করেছিল। বলো বলো বলো, বার্ড কত 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 সালে, কত সালে? বার্ড হচ্ছে 1900, এখানে দাগাইলাম, এখানে দাগাইলাম, 1959 সালে বার্ড প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, বার্ড কোথায় প্রতিষ্ঠিত হয়? 1959 সালে। 72, বার্ডের প্রতিষ্ঠাতা কে? ডক্টর আক্তার হামিদ খান। আমি অলরেডি বলে দিয়েছি, ডক্টর আক্তার হামিদ খান। আচ্ছা চিন্তা করো না, আমার বার্থডে হচ্ছে অগস্টে। হ্যাঁ, আমার বার্থডে হচ্ছে অগস্টের 13 তারিখে। জেনে কি করবা বলো, তোমরা তো আর আমাকে সারপ্রাইজ দিতে পারবা না, তাই না? কারণ আর 2 দিন পরে হইলে আমি কি হইতাম, শোক দিবস হয়ে যেত আমার বার্থডেটা। যা ঝা কি হইতো তখন। যাই হোক, 73, নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়? এই যে তাসপিয়া, তো তুমি এখন বলতেছ, এখন বলে কি হবে? আর তোমরা যদি, তোমাদের কাছ থেকে আমার কোনো চাওয়া নাই, তোমরা আমার জন্য দোয়া করবা, এটাই বড় গিফট হচ্ছে এটা। হ্যাঁ, উইশ করবা, সেটাই অনেক। আর গিফট যদি পাঠাইতে চাও বিপির অফিসের ঠিকানায় পাঠাইলেই হবে, এখানে আসলে আমি পাবো। বাট না,
আম কিডিং, কোনো গিফট পাঠাইতে হবে না, তোমরা আমার জন্য জাস্ট দোয়া করো, সেটাই অনেক আমার জন্য। হ্যাঁ, আমি খুবই খুবই দেখে বলছি। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার জন্য দোয়া করলেই হবে, আমার আসলে দোয়ার ওপরে কোনো গিফট হয় না। তো চলো, নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়? রাষ্ট্রীয় ব্যবসায় কোনটা? রাষ্ট্রীয় ব্যবসায় দেখো, রাষ্ট্রীয় ব্যবসায় হচ্ছে এগুলা সবই ব্যক্তি মালিকানাধীন। হ্যাঁ, নাম টাম শুনলেই বোঝা যায়। বাট কর্ণফুলী পেপারস মিল এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়, যার উদ্দেশ্য কি? জনকল্যাণ করা। 74, রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য আমি বলেছি, রাষ্ট্রীয় ব্যবসায় চাই জনকল্যাণ করতে, জনকল্যাণ সাধন। 75, রাষ্ট্রীয় ব্যবসায় ন্যূনতম কত শতাংশ শেয়ার সরকারের মালিকানায় থাকে? রাষ্ট্রীয় ব্যবসায় ন্যূনতম কত শতাংশ শেয়ার? আপনার বাসায় গিফট পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার বাসার ঠিকানা তুমি কিভাবে পাবো বাবা? আমার বাসায় কোনো গিফট টিপ পাঠাইতে হবে না, না কোনো গিফট পাঠাইতে হবে না, উইশ করলে হবে, উইশও করতে হবে না, জাস্ট দোয়া করো। ডিউতে আসতেছি। আহ, ও বাবা, আমার সম্পর্কে এত ইনফরমেশন, এত ইনফরমেশন। এত ইনফরমেশন দরকার নাই। আচ্ছা, রাষ্ট্রীয় ব্যবসায়ের ন্যূনতম কত শতাংশ শেয়ার? তুমি কি জানো? আমি যশোর বোর্ডে পরীক্ষা দিয়েছি এবং যশোর বোর্ডে আমি কি প্লেস করেছিলাম। হুম, আমার বেলায় প্রশ্ন হয়েছিল অনেক কঠিন, বাট আমি কিন্তু গোল্ডেন এ প্লাস এবং স্কলারশিপও পেয়েছি। হ্যাঁ, আপু গিফট দিয়ে আল্লাহ, আমার বার্থডে, ওটা তোমরা আমার বার্থডে দিন আমাকে বিপির অফিসে গিফট পাঠাবা। বিপির অফিসের ঠিকানা তো তোমরা জানবাই। হ্যাঁ, তো বিপির অফিসে গিফট পাঠাবা না, তোমরা হচ্ছে আমার থেকে গিফট চাও। ছি, ছি। রাষ্ট্রীয় ব্যবসার ন্যূনতম কত শতাংশ শেয়ার সরকারের মালিকানায় থাকে? সেটা হচ্ছে 51% সরকারের মালিকানায় রেখে দেয়, বাকি হচ্ছে 49% জনগণের জন্য দিয়ে দেয়। আচ্ছা, আমরা চলো একটু শেষ করি, তারপরে আবার গল্প করব, আমাদের পরীক্ষা। হ্যাঁ, 56, ওয়াসা। ওয়াসা বুঝছো? এই যে ওয়াসা এখন পানি দেয়, বুঝছো? এই ওয়াসা কি করে? পানি দেয়। এই পানি, ওয়াসা কত সালে গঠিত হয়? এই পানি দেওয়ার একজন মনে হয় আপনার আইডি ট্রাভেল করে আসছে। ওয়াসা কত সালে গঠিত হয়? ওয়াসা কত সালে গঠিত হবে বলো তো? ওয়াসা কে কে জানে? কারোর জানার কথা না, সেটা হচ্ছে জেনে নাও এখন। আর আমার কনসেপ্ট ক্লিয়ারে এগুলো পেয়ে যাবা, সো চিন্তার কোনো কারণ নাই, টপ অ্যাটেনশনে এগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে 77, কোনটি রাষ্ট্রীয়, দেখো যা যা দিচ্ছি খুব খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু। ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওরেজ অথরিটি, ইয়েস। কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বহির্ভূত? হুইচ ইজ দ্য কোশ্চেন? বহির্ভূত। সো বহির্ভূত কোনটা? কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বহির্ভূত? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না কোনটা? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনটা না বলো তো? দেখো, ওয়াসা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ডাক বিভাগ, তারপরে হচ্ছে বিটিভি, এগুলো সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু পল্লী বিদ্যুৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নো, নো, নেভার। 78, কোন সংস্থাটি সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন? শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোন সংস্থাটি গঠিত হয়েছে? আমরা জানি বিসিক, বিসিক, বিসিআইসি, বেসিক। বেসিক হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে গঠিত পরিচালিত। 79, বাংলাদেশে কত সালে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি কার্যকর আছে? কত সালের পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই নীতিটা কার্যকর আছে? ইয়াস, আমিও তোমাদের থেকে জাস্ট দোয়াই চাই তোমাদের জন্য। দেখো, এত কষ্ট করে 200+ স্লাইড মেক করে নিয়ে এসেছি শুধু তোমাদের দোয়া করিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাকে তো তোমাদের কিচ্ছু দিচ্ছ না, শুধু দোয়াই দাও, আর কিছুই লাগবে না তোমাদের থেকে। আর তোমার টাইমলাইন একটা শেয়ার করে দাও, অ্যান্ড ঠিকভাবে সবার কাছে। আসলে এই যে জনকল্যাণ, এই যে রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ, রাইট? তো আমরাও চাই জনকল্যাণ করতে। এটার মাধ্যমে আপু চাই যে তোমরা এক্স্যাক্টলি আমি যেটা পাই নাই সেটা যেন তোমরা পাও। হ্যাঁ, বেসিক্যালি আমাদের টাইমে এত বেশি অ্যাভেলেবেল ছিল না, অনলাইন এডুকেশন বলো কোনোটাই এত বেশি অ্যাভেলেবেল ছিল না। তো তোমাদের জন্য আমি আসলে আমি নিজে এগুলো খুঁজছি। হ্যাঁ, যে
এরকম একটা টপ নচ এক্সামের আগে যদি এরকম একটা পিডিএফ আমি পাইতাম, আমার এক্সামটা অনেক বেশি স্মুথ হইতো। কিন্তু না, আমাকে সেই পুরা বই খুঁজে খুঁজে পড়তে হইতো। বাট এখন তোমাদের জন্য যে ম্যারাথন ক্লাসগুলো দেওয়া হচ্ছে, এই ক্লাসগুলো করে আসলে তোমাদের অনেক বেশি কনফিডেন্ট বুস্ট হচ্ছে। এটা আমার বেলায় কিছুই ছিল না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ 2010 সাল, বুঝছো? 80 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি, আর একটু পরে তোমাদের থেকে বিদায় নিব। সো মনোযোগ দিয়ে ক্লাস করো। বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয় কবে? বিশ্ব মেধা সম্পদ দিবস মনে রাখো 26শে এপ্রিল। বিশ্ব মেধা সম্পদ দিবস হচ্ছে 26শে এপ্রিল, ঠিক আছে? 81, পণ্যকে সমজাতীয় সমজাতীয় পণ্য থেকে আলাদা করে চেনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ? সমজাতীয় পণ্য থেকে এই কি দোয়া করলা এটা? তোমার তো এটা আমি পছন্দ করি না, সরি, আমি তোমাকে পছন্দ করলাম না এতক্ষণ, ঠিক আছে? এটা একটু বেশি বললাম। পণ্যকে সমজাতীয় পণ্য থেকে আলাদা করে চেনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কোনটা আমার পণ্যটাকে আলাদা করে দেবে? কোন একটা মার্ক, রাইট? কোন একটা চিহ্ন। তো উইচ এটা রিপ্রেজেন্ট করে কি? রিপ্রেজেন্ট করে হচ্ছে ট্রেড মার্ক। ওকে। 82, বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন প্রচলিত আছে? বাংলাদেশে সেকেন্ড পেপারের ক্লাস হবে 27 তারিখ। 27 তারিখ সেকেন্ড পেপারে, 7:15-তে সেকেন্ড পেপারের ক্লাস হবে। 7:15 PM সেকেন্ড পেপারের ক্লাস হবে 27 তারিখ। ওকে। 82, বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন? 2009 সালে। 83, এই যে কপিরাইট অধিকার মৃত্যুর পর কত সময় সংগঠিত থাকে? মৃত্যুর পরেও একজন কোনো অথর, কোনো লেখক যদি তার বইয়ের বা কোনো কিছুই, কপিরাইটটা শুধু বইয়ের জন্য না, অনেক কিছুর জন্য করতে পারে, রাইট? সো কপিরাইট এটা মানুষটা মৃত্যুর পরেও কত বছর পর্যন্ত সংরক্ষিত থাকে বলতে পারবা? ইয়াস, 60 বছর। 84, বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই। আর আন্তর্জাতিকভাবে মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড করে হচ্ছে আইএসও। পূর্ণরূপগুলো জেনে যাবা, শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, সেটাও বলে দিলাম। 85, নতুন আবিষ্কারকের অধিকার রক্ষায় নিচের কোন আইনটা সুরক্ষা দেয়? বলতে পারবা? এটা খুবই মানে খুবই সহজ, পারবা আশা করি। দেখি কে কে পারো। 7:15 কেন? 30-এ নিলে কি হয়? 30-এ নিলে দেরি হয়ে যায়, বুঝছো? কারণ নামাজটা পড়ে তোমরা ক্লাস করতে চলে আসবা, এই জন্যই 7:15-তে। 30-এ নিলে একটু দেরি হয়ে যায়, এছাড়া কিছু না। সো নতুন আবিষ্কারকের অধিকার রক্ষায় নিচের কোনটা? নতুন আবিষ্কার করে সেটা মেধা সত্ত্ব কে সাপোর্ট দেয়? পেটেন্ট, রাইট? 86, বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? ইতোমধ্যে বলে দিছি যে বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, সেটাই আবার এমসিকিউ হিসেবে ফিরে আসছে, দেখছো? কোনটি উদ্দীপনামূলক সহায়ক সেবা? এই যে উদ্দীপনামূলক সহায়ক, তারপরে সমর্থনমূলক সহায়ক সেবা, রক্ষণাবেক্ষণ, এই সব কিছুই সুন্দর করে দেখে যাবা। আচ্ছা, উদ্দীপনামূলক সহায়ক সেবা কোনটা? উদ্দীপনামূলক সহায়ক সেবা তোমাকে আরো বেশি ইন্সপায়ার করবে। প্রশিক্ষণ। উদ্দীপনামূলক সহায়ক সেবা কোনটা? প্রশিক্ষণ। দেন 88, কর অবকাশ, করটা কম নিব। হ্যাঁ, আমি একটা ব্যবসায়ীকে সাপোর্ট করার জন্য, কি বললাম? সাপোর্ট করার জন্য কম নিব। কোন সেবার, কোন ধরনের সহায়তা? সাপোর্ট বলেছি না, সমর্থনমূলক। সো কর কম নিব, যেটা কিনা একটা ব্যবসায়ীকে সমর্থন করবে। 89, কোনটি সংরক্ষণমূলক? একটা ব্যবসায়ীকে লং টার্মে সংরক্ষণ করতে সহায়তা করবে, সেটা কি? লং টার্মে সংরক্ষণমূলক মানে সাস্টেইন করবে, সেটা হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণ করে লং টার্মে সাস্টেইন করবে। তো এই তিনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। রক্ষণাবেক্ষণমূলক, উদ্দীপনামূলক
সংরক্ষণমূলক, এই তিনটা সেবা সম্পর্কে ডিটেলসে জেনে যাবা। 90 নম্বরে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। এসএমই এর পূর্ণরূপ কি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিয়রশিপ, মানে ক্ষুদ্র মাঝারি শিল্প। মসজিদ থেকে আস্তে আস্তে 15 বেজে যায়, 50 আজান পড়ে। ওকে, এটা কি করা যায়? আর একটাই ক্লাস আছে, তোমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, একটু তাড়াতাড়ি আসবা, মসজিদে যাবা এক দৌড় দিয়ে, নামাজ পড়বা, আবার এক দৌড় দিয়ে চলে আসবে, বুঝছো? এসএমই এর পূর্ণরূপ হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ওকে, 92 টিএমএসএস। হ্যাঁ টিএমএসএস, হ্যাঁ ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংগঠন। হ্যাঁ এটার পূর্ণরূপ কি বুঝছো? এটা খুব একটা ফানি নাম আমার কাছে, আমি এটা অনেক ফানি মনে করতাম আগে, বাট এখন আমি বুঝি যে না এটা একটা ভালো সংগঠন, যেটা কিনা মহিলাদেরকে অনেক এম্পাওয়ার্ড করে, মহিলাদেরকে অনেক ঋণ টিন দেয়, অনেক ভালো। হ্যাঁ, সো সেটা কিনা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংগঠনের পূর্ণরূপটা মনে রাখবা। তারপরে 93 রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে? রপ্তানি উন্নয়ন ব্যুরো হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, মনে রাখবা। দেন হচ্ছে 94 বিজিএমই এর পূর্ণরূপ কি? পূর্ণরূপগুলো কিন্তু তুমি আমার টপ অ্যাটেনশনে পেয়ে যাবা, তো টপ অ্যাটেনশনটা খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, সো এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তো গার্মেন্টস শিল্পের সহায়তাকারী একটা প্রতিষ্ঠান বিজিএমইএ। তো এটার পূর্ণরূপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার খুব বেশি কঠিন প্রশ্ন হলে জ্ঞানমূলক প্রশ্নও দিতে পারে। আচ্ছা এবার বলো তো, সাপটার বর্তমান সদস্য সংখ্যা কত? সাপটার বর্তমান সদস্য সংখ্যা 8টা। ঠিক আছে, বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 8টা। 96 এশিয়ানের বর্তমান সদস্য সংখ্যা কত? এশিয়ানের বর্তমান সদস্য সংখ্যা কত? এশিয়ানের বর্তমান সদস্য সংখ্যা কত? 10টা। 97 পৃথিবীব্যাপী পণ্যের অবাধ বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করে নিচের কোন সংস্থাটি? এখন অনেকগুলো এমসিকিউ আছে, চিন্তার কোনো কারণ নাই। পৃথিবীব্যাপী পণ্যের অবাধ বাজার সৃষ্টিতে ভূমিকা পালন করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। ঠিক আছে। 98 ব্যবসায় উদ্যোগের জনক কে? বলো, আমরা তো জানি অনেক কিছু, কিন্তু ব্যবসা উদ্যোগের জনক কে এটা কি আমরা জানি? এই অনেকগুলো প্রশ্ন আছে তো এখনো দেখি, হ্যাঁ অনেকগুলোই আছে, সো তোমাকে আরেকটু ধৈর্য ধরতে হবে। ব্যবসায় উদ্যোগের জনক হচ্ছে রিচার্ড ক্যান্টিলন। রিচার্ড ক্যান্টিলন। ইংরেজি এন্টারপ্রেনিয়র শব্দের কোন ভাষা থেকে এসেছে? এন্টারপ্রেনিয়র শব্দটা কোন ভাষা থেকে এসেছে? ফরাসি ভাষা থেকে এসেছে। ওকে, 100 নম্বর প্রশ্ন, মেবি 115টা 20টার মতো কোশ্চেন আছে, বেশি নাই। একজন উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পায়? একজন উদ্যোক্তা সবসময় একটু কেমন কাজ করতে আনন্দ পাবে? চ্যালেঞ্জমূলক। উদ্যোক্তারা সবসময় চ্যালেঞ্জমূলক কাজ করতে আনন্দ পাই আর কি। 101 নম্বর প্রশ্ন, আমাদের প্রিপারেশন আসলে 100-র বেশি, এই জন্যই আমরা 115 থেকে 20টা প্রশ্ন নিয়ে এসেছি। উদ্যোক্তার অত্যাবশ্যকীয় গুণ কোনটি? মানে একটা উদ্যোক্তা হইতে গেলে তার অবশ্যই কোন গুণ থাকতে হবে? এটা হচ্ছে ঝুঁকি নেওয়ার মানসিকতা, তার যেন ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকে, এটা অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে সফল উদ্যোক্তার প্রধান গুণ কোনটি? একজন সফল উদ্যোক্তার অন্যতম প্রধান গুণ থাকে, সে হচ্ছে সৃজনশীল মানসিকতার হয়, মানে নতুন কিছু সৃষ্টি করা যার কাজ। কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক হলে একজন নারী উদ্যোক্তা বলে বিবেচিত হয়? এটা ওই যে 51%, সবসময় এই ভাগটা বললে 51% অ্যান্সার করবা, কারণ ম্যানেজমেন্টে এটাই এর সব আলটিমেট অ্যান্সার। সফল নারী উদ্যোক্তা ডক্টর হোসনে আরা নিচের কোন এনজিওটা
প্রতিষ্ঠা করে, মানে হোসনে আরা কোন 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 এনজিও প্রতিষ্ঠা করে? এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। কোনটা প্রতিষ্ঠা করে? ইয়েস, ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংগঠন, হোসনে আরা। 105 নম্বর প্রশ্ন, বি2বি কোন ধরনের ই বিজনেস? বি2বি কোন ধরনের ই বিজনেস? বি2বি, বিজনেস টু কাস্টমার, বিজনেস টু কাস্টমার, বিজনেস টু কাস্টমার, ব্যবসায়ী থেকে কাস্টমার, যেটা কিনা ই কমার্স, ইলেকট্রনিক কমার্স। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই নিয়ে আসছি। অনলাইনে পণ্য সামগ্রী বিক্রয়ের প্রতিক্রিয়াকে কি বলে? অনলাইনে আমি যখন পণ্য সামগ্রী বিক্রয় করব, কমার্স, ই কমার্স। অনলাইনে হচ্ছে ই আর বিক্রয় কমার্স। 107, ই ব্যাংকিং এর কার্যক্রম চালু হয় কত সালে? ই ব্যাংকিং এর কার্যক্রম চালু হয় বলো? 1990 সালে। মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ই ব্যাংকিং এর 1990 সালে কার্যক্রম চালু হয়। যে পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার করে পণ্য সেবার ব্র্যান্ডের সুবিধা দেওয়া হয় তাকে কি বলে? ব্র্যান্ড সুবিধা দেওয়া হয়, ঠিক আছে? কেমন সুবিধা? ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ড, ই মার্কেটিং। ব্র্যান্ড মানে ওই যে মার্কেটিং বোঝাচ্ছে। 109 নম্বর প্রশ্ন, এটিএম এর পূর্ণরূপ কি? সবকিছুই তুমি দেখবা যখন টপ অ্যাটেনশনটা পড়বা সবকিছুই হয়ে যাবে। সো এটিএম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন। ই বিজনেসের নিচের কোন মডেলের একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রি করে? ভোক্তা টু ভোক্তা, মানে সি টু সি, সি টু সি, কনজিউমার টু কনজিউমার। 111 নম্বর প্রশ্ন, ব্যাংক হিসাবের অতিরিক্ত অর্থ উত্তোলনের মাধ্যমে পণ্য কিনতে আধুনিক ব্যাংকিং সেবার কোনটি সাহায্য করে? ধরো আমার ব্যাংকে টাকা যতটুকু আছে ততটুকু আমি ডেবিট কার্ডের মাধ্যমে খরচ করতে পারবো, কিন্তু ক্রেডিট কার্ডে কিন্তু আমি ঋণ সুবিধা ইনস্ট্যান্ট নিতে পারবো, রাইট? সো দেখো যেটা বলছে যে অর্থ উত্তোলনে, অতিরিক্ত অর্থ উত্তোলনে আমরা কোন কার্ডটা ইউজ করতে পারবো? ক্রেডিট কার্ড। 112 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু হয় কত সাল থেকে? এটা অনেকেই পারবে না, সো এটা একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, 2011 সাল থেকে। আর বলো তো যে কোন ব্যাংকটা আমাদের দেশে মোবাইল ব্যাংকিং সর্বপ্রথম কোন ব্যাংক চালু করে? মোবাইল ব্যাংকিং এই যে সেবাগুলা ডাচ বাংলা ব্যাংক সবার আগে চালু করে। 114 নম্বর প্রশ্ন, লাস্ট চ্যাপ্টারে আর বেশি কোনো প্রশ্ন নেই, অল্প কয়েকটা প্রশ্ন আছে, জাস্ট কয়েকটা প্রশ্ন আছে, ওকে। মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়? মূল্যবোধ দ্বারা কিন্তু আমাদের আচরণটা প্রভাবিত হয়। 115 নম্বর প্রশ্ন, আমি জানি না আসলে কয়টা প্রশ্ন, কারণ যে কয়টা লাগছে আমার তো দিতে হবে, রাইট? নীতিবোধ মূলত কিসের উপর প্রতিষ্ঠিত? নীতিবোধ কিসের উপর প্রতিষ্ঠিত হয়? নীতিবোধ সবসময় সত্য ও ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়। এগুলো অনেক ইজি, এই চ্যাপ্টার অনেক বেশি ইজি আসলে। তুমি যদি দেখো নিচের কোনটি ব্যবসায় নৈতিকতার সাথে জড়িত? নৈতিকতা কি? ব্যবসায় নৈতিকতার সাথে জড়িত দূষণ প্রতিরোধ করা, এটা একটা নৈতিকতার সাথে জড়িত কাজ, যে আমি দূষণটা কমাইতে চাচ্ছি। দেন 17 নম্বর, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের মাধ্যমে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হচ্ছে? আমি ন্যায্য মূল্যে আমার কাস্টমারদেরকে পণ্য দিচ্ছি, রাইট? সো ক্রেতা ও ভোক্তাদের প্রতি আমার দায়িত্ব পালন হচ্ছে। 118 নম্বর প্রশ্ন, মানুষের সুস্থ চিন্তায় বাধা সৃষ্টি হয় কোন পরিবেশের? কোন পরিবেশ দূষণের মাধ্যমে? ধরো আমি একটা কোনো কিছু পড়তে বসছি বা আমি সুস্থভাবে চিন্তা করতেছি, এত পরিমাণে আশেপাশের নয়েজ, আমি তো সুস্থ চিন্তা করতে পারবো না। তো সুস্থ চিন্তায় বাধা সৃষ্টি করে শব্দ দূষণ। ওকে। 119 নম্বর প্রশ্ন, কত সালে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন পরিচালিত? অনেক বেশি ইম্পর্টেন্ট, কত সালে পরিবেশ সংরক্ষণ আইন পরিচালিত? দেখছো আমার কত কষ্ট হইতেছে তোমাদের জন্য। 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইন পরিচালিত। 120 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা? পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995, পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995, বিধিমালা 1997। মনে রাখবা, পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995, বিধিমালা 1997।
আচ্ছা, এটা লাস্ট প্রশ্ন, শেষ। শিল্প উন্নয়নের সবচেয়ে নেতিবাচক দিক কোনটি? শিল্প উন্নয়নের সবচেয়ে নেতিবাচক দিক কোনটি? সবচেয়ে খারাপ খারাপ দিক হচ্ছে শিল্প উন্নয়নের জন্য সবচেয়ে খারাপ কোনটা? পরিবেশ দূষণ। সবচেয়ে খারাপ হচ্ছে পরিবেশ দূষণ। বিশ্বাস করো আর না করো, তোমার প্রিপারেশন ইনশাআল্লাহ, তোমার প্রিপারেশন শতভাগ হয়েছে কিনা তুমি বলো। আসলে আমি তোমাকে আজকের ক্লাসে কি কি দিয়ে দিচ্ছি, এই যে 212 নম্বর স্লাইড এখানে তুমি দেখতে পারবা, 212 নম্বর স্লাইড এখানে। সো আমি আজকের ক্লাসে ম্যানেজমেন্ট প্রথম পত্রের লাস্ট মিনিট ম্যারাথন ক্লাস নিলাম, এবং এই ক্লাসে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা, কিভাবে সিকিউতে ভালো করবা, এছাড়াও তোমাকে আমি প্রথমে সিকিউর জন্য সাজেশন দিছি, চ্যাপ্টার বলে দিছি, তারপর টপিক বলে দিছি, টপ অ্যাটেনশন একদম, যেটা তোমার কনসেপ্ট একদম টপ নচ ক্লিয়ার করবে। এমসিকিউ 121টা সাজেশন দিচ্ছে। 121টা অনেক কম তোমার জন্য, কারণ চ্যাপ্টার যেহেতু আমার 12টা, 121টা এমসিকিউ আসলেই অনেক কম। 12টা চ্যাপ্টার, আগে তো 10টা চ্যাপ্টার ছিল মার্কেটিংয়ে, বাট এখানে 12টা চ্যাপ্টার। সো 121টা হয়েছে, আমি গুনি নাই আসলে, কারণ আমার যতগুলো লাগবে আমি তো যদি না দেই, গুনে গুনে 100টাই দিলাম, কি লাভ। সো ইয়াস, সো তোমার প্রিপারেশান ইনশাল্লাহ, এগুলো যদি এই স্লাইডটা নাও তোমার টাইমলাইনে শেয়ার করে এবং আমাদের পেজে মেসেজ করো যে আপুর স্লাইডটা চাচ্ছি, তাহলে তোমাকে স্লাইডটা দিয়ে দিবে এবং সুন্দরভাবে পড়ে যাও, দেখো তোমার প্রিপারেশন টপ নচ হচ্ছে কিনা। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। 27 তারিখে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলো যে আপু পরীক্ষা কেমন হয়েছে, আর আশা করি খুব খুব ভালো হবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় পত্রের ক্লাস হচ্ছে আমরা 27 তারিখ, ঠিক একদম হুবহু কমন না আসলেও দেখবা যা যা বলছি এগুলো যদি কেউ মনোযোগ সহকারে শুনো, তাহলে কমন আসতে বাধ্য। কারণ তুমি হুবহু সবসময় কমন আসে না, মার্কেটিংয়ের মতো এত হুবহু কমন সবসময় আসবে না, বাট যা দিছি ঘুরায় পেঁচে এর মধ্য থেকে আসবে। সো 27 তারিখ 7:15-তে মার্কেটিং দ্বিতীয় পত্রের একদম ম্যারাথন ক্লাসের সাথে তোমার সাথে দেখা হয়ে যাবে। তো সুন্দরভাবে পরীক্ষা দাও, সবার জন্য ভেরি বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।